হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তোমরা সবাই অলরেডি এতদিন জেনে গেছো যে আমি তোমাদের প্রত্যেকটা টপিকের উপর একটা ক্র্যাশ কোর্স উপহার দিচ্ছি। এর আগে অনেকগুলো টপিক আমি দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের যে ক্র্যাশ কোর্সটা উপহার দিতে চলেছি সেই টপিকটার নাম কি? মডাল ভার্বস। এই ক্লাসগুলো আমি 5-6 দিনের গ্যাপে গ্যাপে দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ ক্লাসগুলো প্রায় 2 ঘন্টা, কোনোটা 3 ঘন্টা, আবার কোনোটা 4 ঘন্টার ক্লাস। কারণ যাতে তোমরা এই ক্লাসগুলো দেখার পর পরের যে ক্র্যাশ কোর্স সেইটাকে দেখার আগে তোমরা যাতে একটু টাইম পেয়ে যাও, তোমরা যাতে টপিকটা ভালো করে বুঝতে পারো, সেই জন্য একটু টাইমিংটা আমি দেরি করে দিচ্ছি, যাতে পুরো কনসেপ্টটা তোমরা ভালো করে বুঝে নিতে পারো। এই ক্লাসগুলো অলরেডি আমি আগে করিয়েছিলাম, কিন্তু সেগুলো পার্ট বাই পার্ট ছিল। কিন্তু এই ক্লাসগুলোকে আমি তোমাদের একসাথে মার্জ করে পুরো একসাথে একটা চ্যাপ্টার উপহার দিচ্ছি, যাতে তোমরা এখানে ওখানে ঘুরতে না হয়। একটা ক্লাসের মাধ্যমেই তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক খুব সহজে একটা ক্লাসের মধ্যে পেয়ে যাও। এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য, যাতে তোমাদের ডিস্ট্রাকশন না হয়। মানে কি, আজকে একটা পার্ট দেখলাম, পরের পার্টটা কি আমি খুঁজেই পাচ্ছি না। সেই জন্য ক্র্যাশ কোর্স তোমাদের জন্য দারুণ হেল্পফুল হচ্ছে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই কোর্সগুলো তোমরা সচরাচর কোথাও পাবে না, যেগুলো আমি তোমাদের ফ্রি প্রোভাইড করছি। তাহলে আজকে আমরা যে ক্র্যাশ কোর্স নিয়ে আলোচনা করব, যেটা তোমরা পুরো টপিকটাই দেখতে পাবে, তার নাম মডালস ভার্ব। তোমরা সবাই জানো আমরা ভার্ব শিখি, টেন্স শিখি, কিন্তু মডালস ভার্বটাও একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ কোথায় কিরকম কিভাবে মডালস ভার্ব ব্যবহার করতে হয় সেটা আমাদের জানাটা খুব দরকার, যেটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় শুধু নয়, তোমাদের রাইটিং ইংলিশের ক্ষেত্রেও দারুণভাবে হেল্পফুল হবে। তাহলে আমি আশা করব এই মডাল ভার্বসের ক্র্যাশ কোর্সটা তোমাদেরকে দারুণভাবে হেল্পফুল করবে। তোমরা পুরো ক্লাসটাকে খুব মন দিয়ে দেখো, একবারে না দেখতে পারলে পার্ট করে দেখবে, যাতে তোমরা খুব ভালো করে এই টপিকটাকে আত্মস্থ করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের টপিক মডাল ভার্বস। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আমরা টেন্সের চ্যাপ্টার শিখে এসেছি, ভার্বের চ্যাপ্টার শিখে এসেছি। এবারে আমরা একটি ভার্বের নতুন চ্যাপ্টার সম্বন্ধে জানব, যার নাম মডাল ভার্বস বা মডাল অক্সিলারি ভার্বস। এই মডাল অক্সিলারি ভার্ব আমরা টেন্সের পরে কেন শিখছি? কারণ যদি আমরা টেন্সটা না শিখি, মডাল অক্সিলারি ভার্ব শিখতে আমাদের প্রবলেম হবে, তাই আমরা এখন শিখছি। মডাল অক্সিলারি ভার্বস কেমনভাবে ব্যবহার হয় সেটা তো আমরা জানবই, আগে দেখা যাক। তার আগে আমরা এটা জেনে রাখি যে মডাল অক্সিলারি ভার্বের অনেকগুলো টাইপ হয়, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, অট টু, মাইট, এরকম অনেকগুলো মডাল অক্সিলারি ভার্বস রয়েছে। কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে একটি একটি করে মডাল অক্সিলারি ভার্ব সম্বন্ধে জানব, যাতে আমাদের কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় ওই একটি মডাল অক্সিলারি ভার্ব সম্বন্ধে। আমরা প্রথম আজকের ক্লাসে ক্যান মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে জানব, এবং ক্যানের যাবতীয় ব্যবহার আমরা এই একটা ভিডিওতে শিখব। তাহলে ক্যানের প্রথম ব্যবহার কি? টু এক্সপ্রেস অ্যাবিলিটি অর পাওয়ার। আমরা সামর্থ্য বা ক্ষমতা বোঝাতে ক্যানের ব্যবহার করি। কেমনভাবে করি দেখা যাক। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। এখানে ক্যানটা হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব, আর প্লেটা তো আমরা জানি একটি মেন ভার্ব। কিন্তু ক্যানের পরে যখনই এই ভার্ব বসবে, মেন ভার্ব, সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে, এবং ক্যানের পরে যে যাবতীয় ডু ভার্বসগুলো বসবে তা সবই এই প্রেজেন্ট ফর্মে হবে, কোনোটার ফর্ম চেঞ্জ হবে না। আর এই সাবজেক্ট পার্সন যাই থাক না কেন, ক্যানেরও কোনো পরিবর্তন হবে না, সেটা থার্ড পার্সন হোক, ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, যাই হোক না কেন। তারপরে দেখো, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। এখানে আমার একটা অ্যাবিলিটি বা আমার একটা পাওয়ার, এটা যে আমি খেলতে পারি, এটা আই ক্যান প্লে ক্রিকেট হতে পারে, আই ক্যান প্লে ফুটবল হতে পারে, আই ক্যান প্লে হকি, যে কোনো একটি খেলা হতে পারে। তাহলে সেটা আমার ক্ষমতা, যে খেলাটা আমি পারি। ক্যান মানে তাহলে কি? পারা, কারোর কোনো অ্যাবিলিটি, সে সেইটা পারে। তারপর একটা কি? হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে।
দেখো এখানে যে থার্ড পারসন বসেছে, তাহলে কিন্তু আমাদের এই ভার্ব, ক্যান, মডাল অক্সিলারির কোনো পরিবর্তন হয়নি, কারণ আমরা কি জানি ক্যানের কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট যাই হোক না কেন তারপরে যে ভার্ব ফর্ম বসবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। তারপরটা কি, অলিভিয়া ক্যান ড্যান্স, অলিভিয়া নাচতে পারে। সি ক্যান সিং, সে গান করতে পারে। দে ক্যান ড্রাইভ, তারা গাড়ি চালাতে পারে। উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংলিশে কথা বলতে পারি। দ্য বেবি ক্যান ওয়াক, বেবিটা হাঁটতে পারে। দ্য স্টুডেন্টস ক্যান ডু দ্য সাম, ছাত্রগুলো ওই অঙ্কটা করতে পারে। আই ক্যান রিড হিন্দি, আমি হিন্দি পড়তে পারি। দ্য গার্ল ক্যান কুক, মেয়েটি রান্না করতে পারে। তাহলে আমরা এই যে 10টা সেন্টেন্স দেখলাম, সেখানে আমরা কি এক্সপ্রেস করলাম? টু এক্সপ্রেস অ্যাবিলিটি, পাওয়ার। সে সেইটা কার কোনো ক্ষমতা বা দক্ষতা যে সেটা পারে, এটা তো আমরা লিখলাম পজিটিভ সেন্টেন্স যে সেটা পারে। কিন্তু এটা যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা কি করব? এখানে ধরো আমি ক্যান লিখেছি, তাহলে আমি কি লিখব? আই ক্যান নট প্লে, আমি খেলতে পারি না, বা ক্যান নটটাকে আমরা ছোট করে কি লিখতে পারি? ক্যানের পরে অ্যাপোস্ট্রফি টি, কান্ট। এটাকে বলে কন্ট্রাকশন, যেটা আমরা এত বড় ওয়ার্ডটাকে একটা অ্যাপোস্ট্রফি ছোট করে নিলাম। তাহলে আই ক্যান প্লে, এটা তো আমার পারা বোঝায়, কিন্তু আমি পারি না, এটা আমরা কিভাবে বোঝাবো? সেটাও কিন্তু আমার অ্যাবিলিটি যে আমি পারি না। আমার যেমন অ্যাবিলিটি যেটা আমি পারি, কিন্তু যখন আমার কোনো একটা জিনিস আমি পারি, কিন্তু কোনো একটা জিনিস তো আমি নাও করতে পারি, সেই যেটা আমি পারি না সেটা আমরা কিভাবে বোঝাবো? এটাকেই আমরা নেগেটিভ করবো। ধরো আই ক্যান নট প্লে, আমি খেলতে পারি না। হি ক্যান নট সুইম, সে সাঁতার কাটতে পারে না। অলিভিয়া ক্যান নট ডান্স, অলিভিয়া নাচতে পারে না। সি ক্যান নট সিং, সে গান করতে পারে না। দে ক্যান নট ড্রাইভ, তারা গাড়ি চালাতে পারে না। উই ক্যান নট স্পিক ইংলিশ, আমরা ইংলিশ বলতে পারি না। দ্য বেবি ক্যান নট ওয়াক, সে বেবিটি হাঁটতে পারে না। দ্য স্টুডেন্ট ক্যান নট ডু দ্য সাম, স্টুডেন্ট ওই অঙ্কটা করতে পারে না। আই ক্যান নট রিড হিন্দি, আমি হিন্দি পড়তে পারি না। দ্য গার্ল ক্যান নট কুক, মেয়েটি রান্না করতে পারে না। এইগুলো আমরা প্রতিটা গেল আমরা প্রেজেন্টে কারোর কোনো অ্যাবিলিটি সে সেটা পারে না পারে না সেটা আমরা ক্যানের মাধ্যমে বোঝাই। কিন্তু ক্যানের যদি এটা আমরা প্রেজেন্ট লিখেছি, এটা যদি আমরা কুড লিখি, তাহলে এটা হয়ে গেল আমাদের ক্যানের পাস্ট কুড। এই কুডটা আমাদের, এটা যেমন ক্যানটা আমাদের প্রেজেন্টের কোনো অ্যাবিলিটি সেটা আমরা পারি না সেটা বোঝায়, কুড যখন আমরা বোঝাবো সেটা আমাদের পাস্টের কোনো অ্যাবিলিটি, অতীতের কোনো অ্যাবিলিটি সেটা আমরা পারতাম বা পারতাম না সেটা বোঝাতে পারে। যেমন আই কুড প্লে, আমি খেলতে পারতাম, অতীতে আমি খেলতে পারতাম, এখন আমি পারি কি পারি না সেটা জানি না, কিন্তু অতীতে আমি খেলতে পারতাম, এখন হয়তো আমি নাও খেলতে পারি। হি কুড সুইম, সে সাঁতার কাটতে পারতো, আগে সে সাঁতার কাটতে পারতো, এখন হয়তো সে নাও পারতে পারে। অলিভিয়া কুড ডান্স, অলিভিয়া নাচতে পারতো, এখন হয়তো সে নাচতে পারে না। সি কুড সিং, সে গান করতে পারতো, হয়তো তার কোনো গলার সমস্যা হয়েছে, এখন সে গান করতে পারে না। দে কুড ড্রাইভ, তারা গাড়ি চালাতে পারতো, এখন হয়তো তারা কোনো কারণে পারে না। উই কুড স্পিক ইংলিশ, আমরা ইংলিশ বলতে পারতাম। দ্য বেবি কুড ওয়াক, বেবিটি হাঁটতে পারতো, হয়তো তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভেঙে গেছে, সে এখন আর হাঁটতে পারে না। দ্য স্টুডেন্ট কুড ডু দ্য সাম, স্টুডেন্টরা অঙ্কটা করতে পারতো, এখন হয়তো কোনো কারণে তারা পারে না। আই কুড রিড হিন্দি, আমি হিন্দি পড়তে পারতাম, এখন হয়তো আমার চর্চার অভাব, তাই আমি আর এখন পড়তে পারি না। দ্য গার্ল কুড কুক, মেয়েটি রান্না করতে পারতো, এখন হয়তো কোনো কারণে পারে না। তাহলে ক্যান মানে আমরা প্রথম রুলে কি দেখলাম? ক্যানের প্রেজেন্টে আমরা কারোর অ্যাবিলিটি সে পারে বা পারে না সেটা দেখলাম প্রেজেন্টে। এটা পাস্ট টেন্সে যখন আমরা করলাম কুড, সেটা কি বোঝালো? সে পারতো। এটাকে কুডটাকে সে পারতো না, এটাও আমরা করতে পারি যখন আমরা কুড নট, এটা আমরা যদি কুড নট বলি সেটা আমাদের হয়ে যাবে পাস্ট টেন্সের নেগেটিভ। যেমন আই কুড নট প্লে, আমি খেলতে পারতাম না। হি কুড নট সুইম, সে সাঁতার কাটতে পারতো না। অলিভিয়া কুড নট ডান্স, অলিভিয়া নাচতে পারতো না। প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা এরকম কুড নট বসিয়ে এটাকে পাস্ট টেন্সে নেগেটিভ করতে পারি। তাহলে এই গেল আমাদের প্রথম ক্যানের ব্যবহার, সেটাকে আমরা প্রেজেন্ট পাস্টে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটাকে আমরা নর্মাল সেন্টেন্সে দেখলাম, সেটাকে আমরা নেগেটিভ করলাম প্রেজেন্ট পাস্ট দুটোর ক্ষেত্রেই। তাহলে এই হলো আমাদের ক্যানের প্রথম ব্যবহার। এরপরে আমরা দ্বিতীয় নম্বর যে ব্যবহার ক্যানের সেটা দেখে নেব। এখন আমরা ক্যানের
2 নম্বর কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা দেখব। টু এক্সপ্রেস পসিবিলিটি, আমরা কোনো সম্ভাবনা বোঝাতে বা প্রকাশ করতে ক্যানের ব্যবহার করে থাকি। দেখো, যেমন ইট ক্যান রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে, আমরা সম্ভাবনা বোঝাচ্ছি। এর পরের ক্লাসে আমরা মে সম্বন্ধে জানবো, সেখানেও আমরা কিছু সম্ভাবনা বোঝাবো, কিন্তু সেটা আমরা পরের ক্লাসে জানবো। আগে আমরা ক্যানের কনসেপ্ট ক্লিয়ার করছি। টু এক্সপ্রেস পসিবিলিটি, সম্ভাবনা অর্থে ইট ক্যান রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে আবার নাও পারে, সম্ভাবনা বোঝাচ্ছে, কিন্তু হবেই এরকম কোনো গ্যারান্টি নেই। হি ক্যান গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে, সম্ভাবনা, সে যাবেই এরকম কোনো গ্যারান্টি নেই, সে নাও যেতে পারে। ইউ ক্যান উইন দ্য লটারি, তুমি লটারিটা জিততে পারো, জিতবেই এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই, তুমি জিততে পারো, সম্ভাবনা রয়েছে। উই ক্যান লুজ দ্য ম্যাচ, আমরা খেলাটা হেরে যেতে পারি, কিন্তু আমরা যে খেলাটা হেরে যাবই এরকম নয়, আমরা খেলাটা জিততেও পারি, কিন্তু পসিবিলিটি আছে বা সম্ভাবনা আছে আমরা খেলাটা হারতে পারি, কিন্তু আমরা যে খেলাটা হারবই এরকম কোনো নিশ্চয়তা নেই। তাই জন্য কি বলেছে, টু এক্সপ্রেস পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। ক্যানের 3 নম্বর ব্যবহার কি, টু টেক অর গিভ পারমিশন, পারমিশন দেওয়ার জন্য বা পারমিশন নেওয়ার জন্য আমরা ক্যানের ব্যবহার করে থাকি। অনুমতি দেওয়ার জন্যে বা অনুমতি নেওয়ার জন্যে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। কেমনভাবে দেখো, ক্যান আই গো, আমি কি যেতে পারি। এবারে সে আমাকে বলছে ইউ ক্যান গো, তুমি যেতে পারো। নো ইউ ক্যানট গো, না তুমি যেতে পারো না। তাহলে ক্যান আই গো, আমি পারমিশন চাইলাম, আমি কি যেতে পারি। এবার যে আমার সামনে আছে সে আমায় উত্তর দেবে, সে গিভ পারমিশন, সে আমাকে দিতে পারে বা নাও পারে। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। এবার যদি সে আমায় পারমিশন না দেয়, নো ইউ কান্ট গো, তুমি যেতে পারো না। শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম কি, ক্যানের পরে অ্যাপোস্ট্রফে তারপরে টি, ঠিক আছে। তারপরটা কি, ক্যান আই টেক ইউর পেন, আমি কি তোমার পেনটা নিতে পারি। এটা আমি তার কাছে অনুমতি চাইছি যে ক্যান আই টেক ইউর পেন, আমি কি তোমার পেনটা নিতে পারি। ক্যান আই টেক ইউর বুক, ক্যান আই টেক ইউর মোবাইল, যে কোনো আমরা সেন্টেন্স লিখতে পারি। তাহলে কি উত্তরে সে আমায় কি গিভ পারমিশন, সে আমায় পারমিশন দিতেও পারে নাও পারে। যেমন ইউ ক্যান, তুমি পারো, বা আমি যদি এটাকে আরও বড় করে সেন্টেন্সটা লিখতে চাই তাও ঠিক, ইউ ক্যান টেক মাই পেন, তুমি আমার পেনটা নিতে পারো, বা ইউ ক্যান টেক মাই মোবাইল, তুমি আমার মোবাইলটা নিতে পারো। অথবা ইউ কান্ট টেক মাই পেন, তুমি আমার পেনটা নিতে পারো না, বা ইউ কান্ট টেক মাই বুক, তুমি আমার বইটা নিতে পারো না, বা ইউ কান্ট টেক মাই মোবাইল ফোন, তুমি আমার মোবাইল ফোনটা নিতে পারো না। তাহলে আমরা পারমিশন চাইছি, যে আমাদের পারমিশন দেবে সে দিতেও পারে নাও পারে। ক্যান আই মিট হার, আমি কি তার সাথে দেখা করতে পারি। ইউ ক্যান মিট হার, তুমি তার সাথে দেখা করতে পারো। অথবা নো ইউ কান্ট, নো ইউ কান্ট মিট হার, তুমি তার সাথে দেখা করতে পারো না। তাহলে আমরা কি দেখলাম, টু টেক পারমিশন, অনুমতি নেওয়ার জন্যে, বা টু গিভ পারমিশন, অনুমতি দেওয়ার জন্যে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। সে আমায় অনুমতি দিতেও পারে, আমায় অনুমতি নাও দিতে পারে। এবারে তোমাদের কি কাজ হবে, তোমরা তোমাদের মতো করে বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করবে। এটা আমরা জাস্ট কনসেপ্ট শিখে রাখছি, যারা তোমরা কনসেপ্ট জানো না তাদের জন্য এই ক্লাস। তোমরা এবার কনসেপ্ট জেনে গেলে এইবারে তোমরা তোমাদের মতো করে অনেক সেন্টেন্স তৈরি করবে। এরপরে আমরা ক্যানের আরও কিছু ব্যবহার আছে সেগুলোও জানবো। এবারে আমরা দেখব ক্যানের 4 নম্বর ব্যবহার। ক্যান দিয়ে আমরা কিভাবে কোয়েশ্চেন করব বা কিভাবে প্রশ্ন করব সেটা জেনে নেব। ক্যান মানে আমরা কি জানি, পারা। তাহলে আমরা কোয়েশ্চেনটা কিভাবে করব, ক্যান ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে পারো। ক্যান ইউ ড্যান্স, তুমি কি নাচতে পারো। ক্যান ইউ সিং, তুমি কি গান করতে পারো। ক্যান ইউ ড্র, তুমি কি আঁকতে পারো। ক্যান দে স্পিক হিন্দি, তারা কি হিন্দি বলতে পারে। ক্যান সি রাইট ইন ইংলিশ, সে কি ইংরেজিতে লিখতে পারে। ক্যান ইউ রান ফাস্ট, তুমি কি জোরে দৌড়াতে পারো। ক্যান ইউ রিপেয়ার দ্য ওয়্যার, তুমি কি ওই তারটাকে রিপেয়ার বা মেরামত করতে পারো। ক্যান ইউ ডু ইট, তুমি কি এটা করতে পারো। তাহলে ক্যান দিয়ে আমরা কি করব, কোয়েশ্চেন করব। ক্যানটাকে জাস্ট আমরা সেন্টেন্সের প্রথমে আনবো, তারপরে যেমন সেন্টেন্স আছে তেমন রেখে দেবো। তাহলে আমাদের ক্যান দিয়ে কোয়েশ্চেন করা হয়ে যাবে। ক্যান দিয়ে কোয়েশ্চেন আমরা কি অর্থে করি, কেউ কিছু পারে
এটা যখন আমরা কাউকে জিজ্ঞাসা করি তখন আমরা ক্যানের ব্যবহার করে কোয়েশ্চেন করি। ক্যান ইউ ড্র, তুমি কি আঁকতে পারো? ক্যান ইউ স্পিক, তুমি কি কথা বলতে পারো? এইরকমভাবে যখন আমরা কোয়েশ্চেন করব ক্যান দিয়ে, তখন সে আমাদের সামনে যে আছে সে কিছু পারে সেটা জানার জন্য আমরা ক্যান দিয়ে প্রশ্ন করে থাকি। তাহলে আমরা ক্যান দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে হয় দেখে নিয়েছি। এবারে আমরা দেখব কুড দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে হয়। কুড দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করব সেই কোয়েশ্চেন করার ধরনটা কেমন হবে? এক্সট্রিম পোলাইটনেস আর মডেস্টি, খুব ভদ্র নম্র এইরকমভাবে আমরা কোয়েশ্চেন করব। কোনো উগ্রতা থাকবে না, কি থাকবে, একদম পোলাইটলি আমরা কোয়েশ্চেন করব। খুব ভদ্র সভ্যভাবে আমরা কোয়েশ্চেনটা করব কুডের ব্যবহার করে। কেমনভাবে দেখা যাক। কুড ইউ লেন্ড মি ইউর হিস্ট্রি নোটস ফর 2 days, তুমি কি তোমার ওই হিস্ট্রি নোটগুলো আমাকে 2 দিনের জন্য ধার দেবে? আমরা কিন্তু খুব পোলাইটলি ভদ্রভাবে কোয়েশ্চেনটা করব। ক্লিয়ার? এরকমভাবে। তারপর কি, কুড ইউ গিভ মি এ লিফট বাই ইউর কার, তুমি কি তোমার গাড়িতে করে আমাকে একটু লিফট দিয়ে দেবে? একদম ভদ্রভাবে আমরা কোয়েশ্চেন করব কুডের ব্যবহার করে। ক্লিয়ার? তারপরটা কি, কুড ইউ গিভ মি ইউর সানগ্লাস, তুমি কি তোমার সানগ্লাসটা আমায় দেবে? ধরো তুমি কোনো বেড়াতে যাচ্ছ, তুমি তোমার কোনো বন্ধু বা যে কোনো কারোর কাছ থেকে চাইতে পারো, কুড ইউ গিভ মি ইউর সানগ্লাস, তুমি কি তোমার সানগ্লাসটা আমায় দেবে? বা কুড ইউ গিভ মি ইউর শু, তুমি কি তোমার জুতোটা আমায় দেবে? বা কুড ইউ গিভ মি ইউর শার্ট, তুমি কি তোমার শার্টটা আমায় দেবে? তাহলে কুড দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করব সেই কোয়েশ্চেনের ধরনটা কি হবে? এক্সট্রিম পোলাইটনেস, একদম ভদ্র মডেস্টি নম্রভাবে কোয়েশ্চেনটা আমরা করব। তাহলে কুডের ব্যবহারটা আমরা জানলাম। এরপরে আমরা ক্যানের আরও যে ব্যবহারগুলো আছে সেগুলো জেনে নেব। এখন আমরা ক্যানের 5 আর 6 নম্বর ব্যবহারটা জানব। এই 5 আর 6 নম্বর ব্যবহার ক্যানের খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের অনেক সময় কনফিউশন তৈরি হয়, কিন্তু এখানে আমরা কনফিউশন সম্পূর্ণভাবে দূর করব। তাহলে দেখা যাক, প্রথমে দেখা যাক 5 নম্বর ব্যবহার ক্যানের। ক্যান হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব। ক্যান হ্যাভের সাথে যখন আমরা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো ব্যবহার হবে। সেটা আমাদের কি অর্থ প্রকাশ পাবে এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এই ক্যান হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব যখন আমরা বসাবো, যখন আমরা বোঝাবো বা লিখবো, তখন একটা অ্যাকশান বোঝাবে, সেই অ্যাকশানটা হয়ে গেছে অলরেডি। কিন্তু অ্যাকশানটা যে হয়ে গেছে সেটা আনসার্টেন, অনিশ্চিত হতে পারে, সেটা পসিবিলিটি আছে হতে পারে, এরকমও হতে পারে। মানে কাজটা যে হয়েছে তার মধ্যে কোনো নিশ্চয়তা থাকবে না, সেটা সম্ভাবনা আর অনিশ্চয়তার মধ্যে থাকবে। একদম যে নিশ্চিত সেটা আমরা বোঝাতে পারবো না। কীরকমভাবে দেখা যাক। হি ক্যান হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করে থাকতে পারে। কাজটা কিন্তু হয়ে গেছে। এই কাজটা করে থাকতে পারের মধ্যে আমরা করে থাকতে পারে আবার নাও পারে দুটো অর্থই বোঝাচ্ছি। পসিবিলিটিও বোঝাচ্ছি, আনসার্টেনটিও বোঝাচ্ছি, সম্ভাবনা বোঝাচ্ছি আর অনিশ্চয়তা বোঝাচ্ছি যে হি ক্যান হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করে থাকতে পারে। কিন্তু কাজটা যে সে করেছে এরকম কোনো গ্যারান্টি নেই। এটা করতে পারে আবার নাও পারে। সম্ভাবনা আর অনিশ্চয়তা দুটোকেই আমরা বোঝাতে পারি যে সে কাজটা করে থাকতে পারে বা নাও পারে। ক্লিয়ার? ইউ ক্যান হ্যাভ হার্ড দ্য নিউজ, তুমি খবরটা শুনে থাকতে পারো। এটার মধ্যেও পসিবিলিটি, আনসার্টেনটি দুটোই আছে। সম্ভাবনা, অনিশ্চয়তা, যে সেটাকে সে শুনে থাকতে পারে আবার নাও পারে। রমা ক্যান হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম, রমা সময়ে কাজটা শেষ করে থাকতে পারে। কাজটা কিন্তু করা হয়ে গেছে। এবার আমরা যখন এই সেন্টেন্সটা বলছি তখন সে কাজটা সময়ে করে থাকতেও পারে নাও পারে, দুটোই কিন্তু বোঝাবে। পসিবিলিটি, আনসার্টেনটি, সম্ভাবনা, অনিশ্চয়তা দুটোই। অলিভিয়া ক্যান হ্যাভ ওয়াচড দ্য মুভি, অলিভিয়া সিনেমাটা দেখে থাকতে পারে। সিনেমাটা দেখা হয়ে গেছে কিন্তু সিনেমাটা সে দেখতেও পারে আবার নাও পারে। পসিবিলিটি, দেখতেও পারে, আনসার্টেনটি, অনিশ্চয়তা, নাও দেখতে পারে।
তাহলে ক্যান হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব যখন আমরা সেন্টেন্স তৈরি করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আকারে, তখন যে অ্যাকশনটা হয়ে গেছে সেটা পসিবিলিটি আনসার্টেনটি, সম্ভাবনা হতেও পারে, আনসার্টেনটি অনিশ্চয়তা নাও হতে পারে, এই রকম আমরা বোঝাবো। পরের যে কনসেপ্ট আরও গুরুত্বপূর্ণ, কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব কীরকম অর্থে ব্যবহার হবে। আগে আমরা একটা সেন্টেন্স দেখব, তবে আমরা বুঝবো কীরকম অর্থে ব্যবহার হবে, তবেই তোমরা ভালোভাবে বুঝতে পারো। দেখো, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে কি আমরা বলেছি আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম, কিন্তু এখানেই একটা টুইস্ট, আমি কাজটা করতে পারতাম মানে আমি কিন্তু কাজটা করিনি। আমি বলছি ধরো অতীতকালে কোনো একটা কাজ যেটা আমি করতে পারতাম, এখন এসে বলছি যে কাজটা আমি করতে পারতাম, কিন্তু তখন কিন্তু আমি কাজটা করিনি। আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম কিন্তু কাজটা আমি করিনি, এইরকম বোঝাচ্ছে। প্রমিত কুড হ্যাভ ম্যারিড হার, প্রমিত তাকে বিয়ে করতে পারত, কিন্তু রিয়ালিটি কি প্রমিত তাকে বিয়ে করেনি। হি কুড হ্যাভ রিচড ইন টাইম, সে সময় মতো পৌঁছে যেতে পারত, তার মানে কি সে সময় মতো পৌঁছায়নি। উই কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট, আমরা দুর্ঘটনাটাকে এড়িয়ে যেতে পারতাম, তার মানে কি আমরা দুর্ঘটনা এড়াতে পারিনি, দুর্ঘটনা ঘটেছে। হি কুড হ্যাভ বট এ কার, সে একটি গাড়ি কিনতে পারত, এর মানে কি সে গাড়ি কেনেনি। সৌরভ কুড হ্যাভ ওন দ্য গেম, সৌরভ খেলাটা জিততে পারত, তার মানে কি সৌরভ কিন্তু খেলাটা জেতেনি। তাহলে কুড হ্যাভের মাধ্যমে আমরা একটা অ্যাকশন বোঝালাম, যেটা অতীতের অ্যাকশন, সে সেটা করতে পারতো কিন্তু করেনি। এখন যখন আমরা অতীতকাল পেরিয়ে বর্তমানে এসছি আর আমরা অতীতের কোনো সেন্টেন্স লিখছি, সে সেই কাজটা করতে পারতো কিন্তু করেনি। এইরকম যখন আমরা কোনো সেন্টেন্সে অর্থ প্রকাশ করি, তখন আমরা কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্বের ব্যবহার করি। তাহলে কিন্তু ক্যান হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব আর কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্বের যে ডিফারেন্স, সেটা তোমরা বুঝতে পেরেছো কখন আমরা দুটোর ব্যবহার করি। তাহলে এর সাথে সাথে আমাদের ক্যানের যে যাবতীয় কনসেপ্ট যতগুলো আমরা সচরাচর ইংলিশ লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে ব্যবহার করি আমরা শিখে নিয়েছি। এর পরের ক্লাসে আমরা মে সম্বন্ধে যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার করে নেব, এইরকমভাবেই ডিটেলে, যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকে আমরা মোডাল ভার্বের মে মোডাল ভার্ব সম্পর্কে শিখব। এর আগের ক্লাসে আমরা ক্যান সম্পর্কে জেনে নিয়েছি। চলো আজকের ক্লাস শুরু করা যাক। মে দিয়ে আমরা কত রকমভাবে সেন্টেন্স তৈরি করতে পারি সেটা আজকে আমরা দেখব। চলো দেখা যাক। প্রথম কি, টু টেক অর গিভ পারমিশন, মানে কি পারমিশন বা অনুমতি নেওয়ার জন্যে বা অনুমতি দেওয়ার জন্যে আমরা মে ব্যবহার করি। কীরকমভাবে, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার, আমি অনুমতি চাইছি। ইউ মে কাম ইন, তুমি আসতে পারো, তিনি আমাকে অনুমতি দিচ্ছেন। তাহলে কি অনুমতি চাওয়ার জন্যে বা অনুমতি দেওয়ার জন্য আমরা মে ব্যবহার করতে পারি। তারপরে কি, মে আই গো টু প্লে মম, মা আমি কি খেলতে যেতে পারি। ইউ মে গো, তুমি যেতে পারো। মে আই সিট অন দ্য চেয়ার, আমি কি ওই চেয়ারে বসতে পারি। ইউ মে সিট, তুমি বসতে পারো। ইউ মে গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো। মে আই ইউজ ইউর ল্যাপটপ ফর সাম টাইম, আমি কি কিছুক্ষণের জন্য তোমার ল্যাপটপটা ব্যবহার করতে পারি। ইউ মে, তুমি পারো। তাহলে টু টেক অর গিভ পারমিশন, অনুমতি নেওয়ার জন্য আর অনুমতি দেওয়ার জন্য আমরা মেয়ের ব্যবহার দেখলাম। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ জেনে রাখো, এখানে আমরা পারমিশন নেওয়ার জন্য বা দেওয়ার জন্য ক্যানের ব্যবহারও করতে পারি, কিন্তু ক্যানটা খুব একটা ভালো শোনায় না এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে, তাই আমরা ক্যানটাকে একটু এড়িয়ে চলি। কিন্তু এটা নয় যে ক্যান লিখলে সেন্টেন্সটা ভুল, ক্যানটাও সঠিক। ক্লিয়ার? তাহলে কি, ক্যান আই কাম ইন, আমি কি আসতে পারি। ইউ ক্যান কাম ইন, তুমি আসতে পারো, এটাও ঠিক। কিন্তু মেয়েটা পারমিশন চাওয়ার ক্ষেত্রে বা পারমিশন দেওয়ার ক্ষেত্রে অনেকটা ভদ্র, সভ্য, পোলাইট বলা চলে।
যেমন ইউ ক্যান গো, তুমি যেতে পারো, এটা আমরা সবসময় কি রেগে গিয়ে বলি। কিন্তু ইউ মে গো, তুমি যাও, এটা আমরা অনেক পোলাইটলিভাবে আস্তে শান্তভাবে ব্যবহার করি। তাহলে মে আর ক্যানের ডিফারেন্স বুঝতে পেরেছো? ক্যান অনেকটা একটু উগ্র ব্যবহার, মে অনেক পোলাইট ভদ্রভাবে আমরা ব্যবহার করি। এরপরে আমরা মেয়ের 2 নম্বর ব্যবহার দেখব, টু এক্সপ্রেস পসিবিলিটি। পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা বোঝানোর জন্য আমরা মে ব্যবহার করব। কীরকমভাবে? ইট মে রেন সুন, শীঘ্রই বৃষ্টি হতে পারে। পসিবিলিটি, একটা জিনিস জেনে রাখো, সাবজেক্ট যাই হোক না কেন মেয়েটা মেয়েই থাকবে, তারপরে যে ভার্ব বসবে সেটা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই বসবে, অন্য কোনো ভার্ব বসবে না মেয়ের পরে। ক্লিয়ার? তারপরে দেখো, হি মে কাম টুডে, সে আজ আসতে পারে। হি সাবজেক্ট, তারপরে মে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেয়ের কোনো চেঞ্জ হবে না, প্রেজেন্ট ফর্মেরও কোনো চেঞ্জ হবে না। তারপরে কি? হি মে বি এ থিপ, সে একজন চোর হতে পারে, সম্ভাবনা। মাই মাদার মে কুক বিরিয়ানি টুডে, আমার মা আজ বিরিয়ানি তৈরি করতে পারেন, সম্ভাবনা। আই মে বি লেট, আমার দেরি হতে পারে, সম্ভাবনা রয়েছে যে আমার দেরি হতে পারে। উই মে উইন দ্য ম্যাচ, আমরা খেলাটা জিততে পারি, সম্ভাবনা রয়েছে। হি মে পাস দ্য এক্সাম, সে পরীক্ষাটা পাস করতে পারে, সম্ভাবনা রয়েছে। অলিভিয়া মে ম্যারি হিম, অলিভিয়া তাকে বিয়ে করতে পারে, সম্ভাবনা রয়েছে। দ্য পার্সন মে বি এ টেররিস্ট, ব্যক্তিটি একজন টেররিস্ট বা আতঙ্কবাদী হতে পারে, সম্ভাবনা রয়েছে। এখানে তাহলে মে দিয়ে আমরা কি বোঝালাম? টু এক্সপ্রেস পসিবিলিটি, ইট মে রেন সুন, আজ বৃষ্টি হতে পারে। এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে হবে, মাইট। মেয়ের পাস্ট ফর্ম মাইট, কিন্তু এখানে মেয়ের পাস্ট ফর্ম মাইট হলেও এখানে আমরা মাইটটাকে ঠিক ওইরকমভাবে ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্রেই ব্যবহার করব। যেমন ইট মে রেন সুন, শীঘ্রই বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে। এটা আমরা এটাও লিখতে পারি, ইট মাইট রেন সুন, শীঘ্রই বৃষ্টি হতে পারে। যখন আমরা মে লিখছি ইট মে রেন সুন, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে। কিন্তু যখন আমরা বলবো ইট মাইট রেন সুন, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ বললেই চলে। মেতে সম্ভাবনা আছে, কিন্তু যখন আমরা মাইট বলছি তখন সম্ভাবনা 2 থেকে 3%, মানে একদমই সম্ভাবনাটা ক্ষীণ। তারপরটা কি? হি মে কাম টুডে, সে আজ আসতে পারে, সম্ভাবনাটা রয়েছে। কিন্তু যখন আমি বলবো হি মাইট কাম টুডে, তার মানে তার আসার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। হি মে বি এ থিপ, সে একজন চোর হতে পারে। তাহলে আর হি মাইট বি এ থিপ, হি মাইট বি এ থিপ যখন আমি বলছি তখন তার চোর হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। কিন্তু সেন্টেন্স ঠিক। মাই মাদার মে কুক বিরিয়ানি টুডে, আমার মা আজকে বিরিয়ানি তৈরি করতে পারে। মাই মাদার মাইট কুক বিরিয়ানি টুডে, তার মানে বিরিয়ানি তৈরি করতে পারে কিন্তু সম্ভাবনাটা খুবই কম। আই মে বি লেট, আমার দেরি হতে পারে। কিন্তু যখন আমি বলবো আই মাইট বি লেট, তখন মানে আমার দেরি হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে আমি তাড়াতাড়ি আসলেও এসে যেতে পারি। উই মে উইন দ্য ম্যাচ, আমরা খেলাটা জিততে পারি। উই মাইট উইন দ্য ম্যাচ, তার মানে কি আমাদের খেলাটা জেতার সম্ভাবনা খুবই ক্ষীণ। হি মে পাস দ্য এক্সাম, সে পরীক্ষাটা পাস করতে পারে, সম্ভাবনা রয়েছে। কিন্তু হি মাইট পাস দ্য এক্সাম, মানে সম্ভাবনাটা আছে কিন্তু খুবই কম। অলিভিয়া মে ম্যারি হিম, অলিভিয়া তাকে বিয়ে করতে পারে, কিন্তু অলিভিয়া মাইট ম্যারি হিম, সম্ভাবনা রয়েছে কিন্তু সম্ভাবনাটা খুবই কম। দ্য পার্সন মে বি এ টেররিস্ট, ব্যক্তিটি একজন টেররিস্ট হতে পারে। দ্য পার্সন মাইট বি এ টেররিস্ট, মানে তার টেররিস্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তাহলে মে মাইট আমরা দুটোই ব্যবহার করতে পারি টু এক্সপ্রেস পসিবিলিটি, কোনো ভবিষ্যতের কোনো সম্ভাবনা বোঝানোর জন্য। কিন্তু মে যখন আমরা ব্যবহার করব তখন সম্ভাবনাটা অনেক বেশি, আর মাইট যখন ব্যবহার করব সেন্টেন্সে তখন সম্ভাবনাটা খুবই কম, কিন্তু সম্ভাবনা রয়েছে। মাইট পাস্ট ফর্ম হলেও আমরা এখানে কিন্তু ফিউচারের পসিবিলিটি বা ভবিষ্যতের পসিবিলিটি সম্পর্কে আলোচনা করলাম। এরপরে তোমরা আরও মে মাইটের ভ্যারাইটি দেখবে, সেখানে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। এরপরেই আমরা আরও বিভিন্ন রকমের ব্যবহার দেখে নেব। তাহলে এখন আমরা মেয়ের 3 নম্বর ব্যবহার দেখে নেব। চলো দেখা যাক। মে, টু এক্সপ্রেস পারপাস অর উইশ। টু এক্সপ্রেস পারপাস অর উইশ মানে হচ্ছে কোনো কিছু উদ্দেশ্য বোঝানোর জন্য, বা আমি কাউকে কোনো আশীর্বাদ করছি বা উইশ করছি সেটা বোঝানোর জন্য আমরা মে ব্যবহার করে থাকি। দেখো কীরকমভাবে, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। আমরা কাউকে উইশ করে বা আশীর্বাদ করে বলি না মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এখানে কিন্তু আমরা মেয়েটাকে প্রথমে আনতে হবে, তারপরে সেন্টেন্সটা লিখতে হবে।
ক্লিয়ার? মে ইউ বি হ্যাপি, তুমি খুশি হও বা তুমি সুখী হও। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। উই ইট দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে আমরা কিসের উদ্দেশ্যে খাই? দ্যাট উই মে লিভ, যাতে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে এটা আমাদের একটা পারপাস। উই ইট দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি, এটা আমাদের একটা জীবনের উদ্দেশ্য, আমাদের বেঁচে থাকতে হবে। ক্লিয়ার? তারপরটা কি? ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে সাকসিড, কঠোর পরিশ্রম করো যাতে তুমি সাফল্য পাও। উদ্দেশ্যটা কি? সাফল্য পাওয়া। তার জন্য কি করতে হবে? ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম। তাহলে পারপাস হিসাবে ব্যবহার করলাম মে, উদ্দেশ্য হিসাবে। ড্রাইভ স্লোলি সো দ্যাট ইউ মে অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট, গাড়ি আস্তে চালাও যাতে তুমি দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে পারো বা যাতে তোমার দুর্ঘটনা না হয়। উদ্দেশ্যটা কি? যাতে আমাদের দুর্ঘটনা না হয়, আমরা যাতে সেফ থাকতে পারি। তার জন্য কি করতে হবে? ড্রাইভ স্লোলি, আস্তে গাড়ি চালাতে হবে। তাহলে আমাদের এটা একটা পারপাস, উদ্দেশ্য। তাহলে মে কিভাবে পারপাস বা উইশ প্রকাশ করা যায় মে ইউজ করে, সেটা তোমরা বুঝতে পারলে। পরেরটা দেখব। 4 নম্বর কি? টু শো ডিসস্যাটিসফ্যাকশন ফর সামথিং, মানে কোনো কিছুতে তুমি তোমার যে অসন্তোষ বা তুমি ওই জিনিসটায় খুশি নও, সেটা বোঝানোর জন্য তুমি মেয়ের ব্যবহার করতে পারো। এখানে মনে রাখতে হবে আমাদের মেয়ের পাস্ট ফর্ম মাইট ব্যবহার করতে হবে। ক্লিয়ার? দেখো, ইউ মাইট কাম এ লিটল আর্লিয়ার, তুমি আর একটু আগে আসতে পারতে। ধরো তোমাদের কোথাও, তোমরা কোনো জায়গায় গেছো, কোনো একজন আসার কথা ছিল, সে দেরি করে এসছে, তুমি একটু রেগে গেলে। রেগে গিয়ে কী বলবে? ইউ মাইট কাম এ লিটল আর্লিয়ার, তোমার আরও আগে আসা উচিত ছিল। ক্লিয়ার? তারপরে কি? ইউ মাইট পে এ লিটল মোর অ্যাটেনশন টু ইয়োর স্টাডিজ, ধরো তোমাদের সন্তান বা কেউ পড়াশোনা করছে না, তুমি তাকে কি বলবে? তুমি পড়াশোনা আর একটু বেশি মনোযোগ দিতে পারো। ইউ মাইট পে এ লিটল মোর অ্যাটেনশন টু ইয়োর স্টাডিজ, তোমার পড়াশোনায় আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। ক্লিয়ার? তারপরে কি? ইউ মাইট গেট মোর নাম্বার ইন ইয়োর ফাইনাল এক্সাম, ধরো কেউ ফাইনাল পরীক্ষায় ভালো নাম্বার পায়নি বা তার যেটা পাওয়া উচিত ছিল সে সেই নম্বর পায়নি, তখন তুমি তাকে কি বলবে? তোমার আরও বেশি নাম্বার পাওয়া উচিত ছিল। ইউ মাইট গেট মোর নাম্বার ইন ইয়োর ফাইনাল এক্সাম, তোমার পরীক্ষায় আরও বেশি নাম্বার পাওয়া উচিত ছিল। ক্লিয়ার? তারপরে কি? ইউ মাইট টেক কেয়ার অফ ইয়োর ফোন, ধরো তোমার ফোন কোনো কারণে পড়ে ভেঙে গেছে, কেউ একজন তোমাকে বললো তোমার আরও ফোনের যত্ন নেওয়া উচিত ছিল। ইউ মাইট টেক কেয়ার অফ ইয়োর ফোন, তোমার ফোনের আরও বেশি করে যত্ন নেওয়া উচিত ছিল, তাহলে কি হতো? ফোনটা আর ভাঙতো না। তাহলে টু শো ডিসস্যাটিসফ্যাকশন, আমরা আমাদের মনের অসন্তোষ বা আমরা কোনো কারণে সন্তুষ্ট নই সেটা বোঝানোর জন্য কিভাবে আমরা মাইটের ব্যবহার করি তোমরা বুঝতে পারলে। এবার তোমরা তোমাদের মতো সেন্টেন্স তৈরি করো পারপাস, উইশ, ডিসস্যাটিসফ্যাকশন মতো করে। এইবারে আমরা মেয়ের 5 নম্বর ব্যবহার দেখে নেবো। এটা একটু ট্রিকি, তো কিন্তু আমরা সহজ করে বুঝবো। দেখো, মে প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব, প্রথমে থাকবে মে, তারপরে বসবে হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব, তারপরে কি? মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কীরকমভাবে এটা ইউজ হবে আমরা সেন্টেন্স দেখব, তারপরে বুঝবো। দেখো, হি মে হ্যাভ হেল্প দ্য বয়, সে মনে হয় ছেলেটাকে সাহায্য করেছে। এটার মাধ্যমে এটা প্রমাণিত হয় না যে সে ছেলেটাকে সাহায্য করেছেই। এটা এমনই একটা সেন্টেন্স, এখানে নিশ্চয়তা অনিশ্চয়তা দুটোই থাকবে, আমরা তার মাঝামাঝি অবস্থান করব। হি মে হ্যাভ হেল্পড দ্য বয়, সে হয়তো ছেলেটাকে সাহায্য করেছে, কিন্তু আমরা শিওর নই যে সাহায্য করেছেই। দে মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা হয়তো কাজটা করেছে, কিন্তু আমরা শিওর নই যে কাজটা করেছেই, কিন্তু আমরা এটাও শিওর নই যে সে কাজটা করেনি, আমরা মাঝামাঝি আছি, সে হয়তো কাজটা করেছে। শি মে হ্যাভ ম্যারিড হিম, সে হয়তো তাকে বিয়ে করেছে। রমা মে হ্যাভ সাবমিটেড হার অ্যাপ্লিকেশন ফর্ম, রমা হয়তো তার অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করেছে। অলিভিয়া মে হ্যাভ গিভেন হিম সাম মানি, অলিভিয়া হয়তো তাকে কিছু টাকা দিয়েছে। তাহলে দেখো এখানে সাবজেক্টের পরে কি বসছে? মে হ্যাভ, তারপরে কি? প্রত্যেকটাই কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। ক্লিয়ার? তাহলে মে হ্যাভের কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট যাই হোক না কেন। আর পাস্ট পার্টিসিপল ফর্ম তো আমরা জানি কোনটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এইরকমভাবে তোমরা এবার এটা বুঝতে পারলে যে আমরা হয়তো এইরকম বোঝাই সেন্টেন্সের মাধ্যমে, যেমন হি মে হ্যাভ হেল্পড দ্য বয়,
সে হয়তো সাহায্য করেছে। এরপরে আমরা একটা দেখব, সেখানে আমরা দেখব মাইট হ্যাভ, মাইট প্লাস হ্যাভ। মাইট প্লাস হ্যাভের পরে আমাদের থাকবে পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ মেন ভার্ব। সেটাও প্রায় অনেকটাই মে হ্যাভের মতোই ব্যবহার, কিন্তু মাইট হ্যাভের ব্যবহারটাও আমাদের ক্লিয়ার করা দরকার আছে, যাতে আমাদের কোনো কনফিউশন না হয়। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে মাইট হ্যাভ অনেক জায়গায় বা আমাদের সচরাচর জীবনে আমরা এই মাইট হ্যাভের ব্যবহার করে থাকি। তোমরা সেটা শিখলে আরও অনায়াসেই কনসেপ্টটাকে বুঝতে পারবে। তাহলে এরপরে আমরা মাইট হ্যাভটাকে জেনে নেব। তাহলে এখন আমরা মাইট হ্যাভের ব্যবহার দেখব। মাইট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অফ মেন ভার্ব। মাইট হ্যাভের সাথে কি বসবে? মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এটা কি অর্থে ব্যবহার হবে? আগে একটা সেন্টেন্স দেখব, তারপরে আমরা বুঝব। আই মাইট হ্যাভ লস্ট মাই ওয়ালেট। ধরো তোমরা বন্ধুরা মিলে কোথাও ঘুরতে গেছিলে, এবারে তোমরা গাড়িতে বা কোনো রেস্টুরেন্টে বা যেখানে হোক কোনো এক জায়গায় বসে আছো। এবার হঠাৎ করে তোমার কোনো এক বন্ধু পকেটে হাত দিচ্ছে এবং সে তার ওয়ালেটটা বা মানি ব্যাগটা খুঁজে পাচ্ছে না, কোথায় রেখেছে সেটাও মনে নেই। তখন সে কি বলছে? আই মাইট হ্যাভ লস্ট মাই ওয়ালেট। মনে হচ্ছে আমি আমার ওয়ালেটটা হারিয়ে ফেলেছি। পসিবিলিটি গেস করছে, কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছে। আমি মনে হয় আমার ওয়ালেট বা মানি ব্যাগটা হারিয়ে ফেলেছি। সে কিন্তু 100% শিওর নয় যে সে হারিয়ে ফেলেছেই। সে গেস করে বলছে বা আন্দাজ করে বলছে যে সে হয়তো হারিয়ে ফেলেছে। আই মাইট হ্যাভ লস্ট মাই ওয়ালেট। আমি হয়তো আমার মানি ব্যাগটা হারিয়ে ফেলেছি। পরেরটা দেখা যাক। আই মাইট হ্যাভ সুইচড অফ দ্য লাইট। তোমরা বন্ধুরা মিলে গল্প করছো বা যে কোনো জায়গায় গল্প করছো। ধরো কেউ তার ঘর থেকে বেরিয়ে এসে তোমাদের কাছে আলোচনায় যোগদান করেছে। এবারে কেউ তাকে জিজ্ঞাসা করলো, তুই তোর ঘরের লাইটটা বন্ধ করেছিস? সে তখন ভাবলো, আই মাইট হ্যাভ সুইচড অফ দ্য লাইট। আই মাইট হ্যাভ সুইচড অফ দ্য লাইট। মনে হচ্ছে আমি ঘরের আলোটা অফ করে দিয়েছি। সে কিন্তু শিওর নয়, সে কিন্তু 100% শিওর নয় যে সে লাইটটা অফ করেছেই। সে গেস করে বলছে হয়তো সুইচ অফ করে দিয়েছি। ক্লিয়ার? তারপরটা কি? ইউ মাইট হ্যাভ লেফট ইউর ফোন ইন হোটেল। ধরো তোমরা কোথাও বেড়াতে গেছিলে, এবার তোমরা হোটেল ছেড়ে বেরিয়ে এসছো। তখন তুমি পকেটে হাত দিয়ে দেখলে যে তোমার ফোনটা তোমার কাছে নেই। হঠাৎ করে কেউ একজন বলে উঠলো, ইউ মাইট হ্যাভ লেফট ইউর ফোন ইন হোটেল। মনে হচ্ছে তুমি তোমার ফোনটা হোটেলে ফেলে এসেছো। মনে হচ্ছে তুমি তোমার ফোনটা হোটেলে ফেলে এসেছো। সে কিন্তু শিওর নয় যে ফেলেই এসেছে, তবুও সে বলছে, গেস করে আন্দাজ করছে যে হয়তো সে হোটেলে ফোনটা ফেলে এসেছে। ক্লিয়ার? ইন্ডিয়া মাইট হ্যাভ লস্ট দ্য ম্যাচ। ধরো তোমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছিলে। এবারে তোমরা দেখলে যে ইন্ডিয়া খুব খারাপ অবস্থায় আছে। তারপরে তোমরা কি করলে? খেলাটা সুইচ অফ করে দিয়ে চলে গেলে। তারপরে তুমি একটু পরে আন্দাজ করে বা গেস করে বলছো, ইন্ডিয়া মাইট হ্যাভ লস্ট দ্য ম্যাচ। ইন্ডিয়া মনে হচ্ছে ম্যাচটা হেরে গেছে। এর মানে এটা নয় যে ম্যাচটা হেরে গেছেই। তুমি গেস করছো, আন্দাজ করে বলছো যে হয়তো হেরে গেছে। ক্লিয়ার? তাহলে মাইট হ্যাভ আর পাস্ট পার্টিসিপল আমরা কিন্তু একটা সম্ভাবনা গেস করছি, আন্দাজ করছি। সেটার নিশ্চয়তা অনিশ্চয়তা কোনোটাই আমরা নির্ণয় করতে পারছি না, কিন্তু এর মাধ্যমে আমরা একটা গেস করছি যে এটা হতে পারে। ক্লিয়ার? তারপরটা কি? হি মাইট হ্যাভ গট দ্য জব। মনে হচ্ছে সে চাকরিটা পেয়ে গেছে। ক্লিয়ার? দ্য সায়েন্টিস্ট মাইট হ্যাভ ডিসকভার্ড করোনা ভ্যাকসিন। বিজ্ঞানীরা মনে হয় করোনার টিকা আবিষ্কার করে ফেলেছে। তারপরটা কি? রমা মাইট হ্যাভ লস্ট হার ভিশন। ধরো কেউ চোখের প্রবলেমে ভুগছিল, এমন সম্ভাবনা ছিল যে সে তার দৃষ্টিশক্তি হারাতে পারে। তাহলে এটা কি? রমা মাইট হ্যাভ লস্ট হার ভিশন। রমা মনে হচ্ছে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে।
তুমি কিন্তু গেস করে বলছো কোনো একজনের সম্বন্ধে। এর মানে এর মানে এইটা নয় যে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেই, হয়তো তার চোখের অপারেশন ছিল, তোমরা আন্দাজ করছো বা গেস করছো সে তার চোখের দৃষ্টিটা হারিয়ে ফেলতে পারে, তাই তুমি বলেছো রমা মাইট হ্যাভ লস্ট হার ভিশন, রমা হয়তো তার দৃষ্টিশক্তিটা হারিয়ে ফেলেছে। কিন্তু এর মানে এই নয় যে রমা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেই অপারেশনটা সাকসেসফুলও হতে পারে, কিন্তু আমরা আন্দাজ করে ওটা বলছি। তাহলে মাইট হ্যাভটা আমরা আন্দাজ করে কিছু বলি, সেটা সম্বন্ধে আমরা নিশ্চিত করে বলতে পারি না। তাহলে এর সাথে সাথে আমাদের মাইট নিয়ে যে যাবতীয় আমাদের মাইটের ব্যবহার, আমাদের কনসেপ্ট, সেগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে খুব ডিটেলে আলোচনা করে নিলাম। আশা করছি তোমরা পুরো ক্লাসটাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করো। তাহলে আজ এই পর্যন্তই। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শ্যাল, শুড, উইল, উড এই দুটো মোডাল ভার্ব সম্পর্কে আমাদের যাবতীয় কনসেপ্ট এবং আমরা সেন্টেন্সে কত রকমভাবে এই ওয়ার্ডগুলোর ব্যবহার করতে পারি সেটা জেনে নেব। চলো আমাদের ক্লাস শুরু করা যাক। তাহলে শ্যাল, শুড, উইল, উড। শ্যালের পাস্ট টেন্স শুড, উইলের পাস্ট ফর্ম উড। ক্লিয়ার? এবারে আমরা এর প্রথম ইউজ দেখব। প্রথমে আমরা কি লিখেছি? শ্যাল, উইল। যখন আমরা টেন্সের যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম তখন আমরা শ্যাল, উইলের ব্যবহার তখন দেখে নিয়েছি। সেই ব্যবহারগুলোকেই বলে নর্মাল ব্যবহার। যেমন কি আই শ্যাল অথবা আই উইল গো, উই শ্যাল অথবা উই উইল ডু ইট, আই শ্যাল অথবা আই উইল গো, আমি যাব, উই শ্যাল অথবা উই উইল ডু ইট, আমরা এটা করব, ভিকি উইল বাই অ্যান আইফোন, ভিকি একটি আইফোন কিনবে। তাহলে এখানে আমরা শ্যাল, উইল কেন লিখেছি? কারণ মডার্ন ইংলিশে ফার্স্ট পার্সনের সাথে আই আর উইয়ের সাথে শ্যাল, উইল দুটোই ব্যবহার করা যায়। আগে শুধুমাত্র শ্যাল ব্যবহার হতো, কিন্তু মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহার একদম অবসোলেট হয়ে গেছে বা হয় না বললেই চলে। আমেরিকান ইংলিশে আরও একদমই হয় না। তাই আস্তে আস্তে শ্যালের ব্যবহার অনেকটাই অবসোলেট হয়ে যাচ্ছে বা ব্যবহার হচ্ছে না বললেই চলে। তাই আমরা উইল লিখেছি, কারণ কি দুটো সেন্টেন্সই ঠিক। তাহলে প্রথম ব্যবহার গেল নর্মাল ফিউচার টেন্সে আমরা ব্যবহার করে থাকি, সেটা তোমরা সবাই জানো। তারপরে এবারে আমরা মেন যে ফাংশন, মেন এর যে আরও বিভিন্ন ফর্ম সেগুলো দেখব। তারপরে আমরা কি লিখেছি? উইল। এখানে আমরা উইল লিখেছি মানে শুধু উইলই ব্যবহার করব, শ্যাল ব্যবহার করব না। ক্লিয়ার? তারপরে দেখো ফর ইনভিটেশন, রিকোয়েস্ট। কোনো কিছু আমন্ত্রণ জানানোর জন্যে বা রিকোয়েস্ট, অনুরোধ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। কেমনভাবে দেখা যাক। উইল ইউ হ্যাভ কফি উইথ মি, তুমি কি আমার সাথে কফি খাবে? আমরা রিকোয়েস্ট করছি। উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে? আমরা তাকে রিকোয়েস্ট করতে পারি যে তুমি আমার সাথে যাবে। অনেক সময় আমরা বলে থাকি তুমি চলো আমার সাথে, তুমি আমার সাথে যাবে। উইল ইউ গো উইথ মি। উইল ইউ গিভ মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা দেবে? ধরো তার টাকার প্রয়োজন আছে, তোমার বন্ধু বা অন্য যে কোনো আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করছো উইল ইউ গিভ মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা দেবে? রিকোয়েস্ট। উইল ইউ ভিজিট মি টুডে, তুমি কি আজ আমার সাথে দেখা করবে? তাহলে ইনভিটেশন করতে পারি আমরা, রিকোয়েস্ট, অনুরোধ করতে পারি। এই চারটে সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝে নিলাম। তোমরা তোমাদের মতো করে সেন্টেন্স তৈরি করে নেবে। পরেরটা কি? ডিটারমিনেশন। উইল আমরা ডিটারমিনেশনের ক্ষেত্রে ব্যবহার করি। ডিটারমিনেশন মানে ওটা আমি করেই ছাড়বো, এইরকম অর্থে। কীরকম অর্থে দেখা যাক। আই উইল ডু ইট, আমি এটা করবই। আই শ্যাল ডু ইট, এটাও সঠিক সেন্টেন্স। আই উইল ডু ইট, এটাও সঠিক সেন্টেন্স। কিন্তু আই শ্যাল ডু ইট এটার মাধ্যমে আমরা করবই এইরকম জোর দিতে পারি না। কিন্তু যখন আমরা বলছি আই উইল ডু ইট, তার মানে কি আমি ওটা করবই, মানে আমি ডিটারমাইন্ড, আমি মনস্থির করেই নিয়েছি যে আই উইল ডু ইট, আই উইল কিল হিম, আমি তাকে মেরে ফেলবই। যদিও কাউকে মেরে ফেলা উচিত নয়, কিন্তু আমরা সেন্টেন্সের জন্য বলছি। তারপরটা কি? আই উইল ক্র্যাক দ্য এক্সামিনেশন, আমি ওই এক্সামিনেশনটাকে ক্র্যাক করবই। আই উইল ক্র্যাক দ্য এক্সামিনেশন, আমি ওই এক্সামিনেশনটাকে ক্র্যাক করবই বা পাস করবই। তোমরা চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা তোমরা মেডিকেল জয়েন্ট যে যার ক্ষেত্রে ওই রকম বলতে পারো আই উইল ক্র্যাক দ্য জব, আমি ওই চাকরিটা পাবই। ক্লিয়ার? তারপরটা কি?
উই উইল বাই এ বিগ হাউস, আমরা একটি বড় বাড়ি কিনবই। তারপরটা কি, আই উইল ডিফিট দেম, আমি তাদেরকে হারাবই। তাহলে আমরা এই যে শ্যাল, শুড, উইল, উডের কিছু ব্যবহার দেখলাম। এখানে আমরা যখন দেখেছিলাম ফর ইনভিটেশন আর রিকোয়েস্ট, এখানে আমরা কি বলেছিলাম, উইল ইউ হ্যাভ কফি উইথ মি, তুমি কি আমার সাথে কফি খাবে। এটাকে আমরা উড দিয়েও কোশ্চেন করতে পারি বা রিকোয়েস্ট করতে পারি। কীরকমভাবে, উড ইউ হ্যাভ কফি উইথ মি, তুমি কি আমার সাথে কফি খাবে। এটা একটু উইল আর উডের একটু ডিফারেন্স আছে, সেটা আমাদের জানতে হবে। যখন আমি বলছি উইল ইউ হ্যাভ কফি উইথ মি, তুমি কি আমার সাথে কফি খাবে, আর যখন আমরা বলছি উড ইউ হ্যাভ কফি উইথ মি, তুমি কি আমার সাথে কফি খাবে, আমরা যখন উড ব্যবহার করব তখন আমাদের যে রিকোয়েস্টটা থাকবে সেটা একদম পোলাইট, ভদ্র, নম্র, একদম ভদ্রভাবে আমরা করব। উইলের থেকেও উডটা অনেক পোলাইট, অনেক ভদ্রভাবে, মার্জিতভাবে আমরা উডের ব্যবহার করি। উড ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে। আমরা উইল ইউ গো উইথ মিও বলতে পারি যে তুমি আমার সাথে যাবে, কিন্তু যখন আমরা বলবো উড ইউ গো উইথ মি, তখন আমি ওকে আরও একদম হাম্বেল রিকোয়েস্ট, খুব নরমভাবে রিকোয়েস্ট করব। উড ইউ গিভ মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা দেবে। উড ইউ ভিজিট মি টুডে, তুমি কি আজ আমার সাথে দেখা করবে। উইলটাও ঠিক, উইলটা কিন্তু ভুল এটা নয়, উইলটাও আমরা রিকোয়েস্ট করব, কিন্তু উড দিয়ে যখন আমরা রিকোয়েস্ট করব তখন আমাদের রিকোয়েস্টটা খুব নরম প্রকৃতির, খুব মানে কি বলবো, হাম্বেল রিকোয়েস্ট। ক্লিয়ার। তাহলে এরপরে আমরা আরও কিছু ব্যবহার সম্পর্কে জানব। এখন আমরা উডের ব্যবহার দেখব, কোন কোন সেন্টেন্সে বা কোন কোন অর্থে আমরা উডটাকে ব্যবহার করতে পারি। তাহলে চলো দেখা যাক উডের ব্যবহার। উড আমরা কখন ব্যবহার করব, অ্যান অ্যাকশন ওকেশনালি অকার্ড ইন দ্য পাস্ট, কোনো একটা কাজ বা কোনো ঘটনা যেটা ভবিষ্যতে প্রায় ঘটতো এইরকম বোঝাতে আমরা উডের ব্যবহার করব। কীরকমভাবে করব দেখা যাক। আই উড অফটেন ড্রাইভ মাই কার, আগে আমি প্রায়শই আমার গাড়িটাকে ড্রাইভ করতাম বা চালাতাম। সব সময় নয়, মাঝে মাঝে আমি আমার গাড়িটাকে চালাতাম। ওকেশনালি অকার্ড, মাঝে মাঝে ঘটতো এইরকম ঘটনা। তারপর একটা কি, হি উড অফটেন ভিজিট হিজ ভিলেজ, সে মাঝে মাঝে তার গ্রামেতে ভিজিট করতো বা যেত। ক্লিয়ার। অলিভিয়া উড অফটেন রিমাইন্ড মি অফ মাই পাস্ট, অলিভিয়া মাঝে মাঝে আমাকে আমার অতীত সম্পর্কে মনে করিয়ে দেয়। আই উড অফটেন গো টু ওয়াচ ক্রিকেট ম্যাচ ইন মাই চাইল্ডহুড উইথ মাই ফাদার, আমি শৈশবকালে মাঝে মাঝে আমার বাবার সাথে ক্রিকেট ম্যাচ দেখতে যেতাম। তাহলে ওকেশনালি অকার্ড ইন দ্য পাস্ট, মাঝে মাঝে একটা ঘটনা বা যে কোনো অ্যাকশন যেটা মাঝে মাঝে ঘটতো বা মাঝে মাঝে কেউ করতো, এইরকম বোঝালে আমরা উডের ব্যবহার করব, যেটা আমরা সেন্টেন্সের মাধ্যমে বুঝলাম। এবার তোমরা তোমাদের মতো করে সেন্টেন্স তৈরি করবে। ক্লিয়ার। তারপরটা দেখা যাক। উড আমরা পসিবিলিটি বা সম্ভাবনা অর্থেও ব্যবহার করি। কীরকমভাবে দেখা যাক। উড ইউ বিলিভ ইট, তুমি কি এটা বিশ্বাস করবে। সে করতেও পারে নাও পারে, সম্ভাবনা রয়েছে, কিন্তু নাও বিশ্বাস করতে পারে বা বিশ্বাস করতেও পারে। ক্লিয়ার। তারপরটা কি, উড ইউ ভিজিট মাই প্লেস সুন, তুমি কি শীঘ্রই আমার বাড়িতে আসবে। আসতেও পারে নাও পারে, সম্ভাবনা অর্থে। উড ইট রেন সুন, শীঘ্রই কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, হতেও পারে নাও পারে, সম্ভাবনা। হি সেড দ্যাট হি উড হেল্প মি, সে বলেছিল যে সে আমাকে সাহায্য করবে, সম্ভাবনা অর্থে বলেছিল সাহায্য করবে, করতেও পারে নাও পারে। দে সেড দ্যাট দে উড ভিজিট কলকাতা, তারা বলেছিল যে তারা কলকাতায় আসবে, সম্ভাবনা অর্থে, আসতেও পারে নাও পারে। ক্লিয়ার। এইরকমভাবে তোমরা বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করো। এরপরে আমরা আরও কিছু ব্যবহার জেনে নেব। এখানে আমরা উডের আর একটা ব্যবহার দেখে নেব। চলো দেখা যাক। আমরা কি লিখেছি এখানে, প্রেফারেন্স। উড প্লাস রাদার। প্রেফারেন্স মানে কি, ধরো কোনো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, তুমি কোনো একটাকে সেইটাকে বেস্ট মনে করলে। প্রেফারেন্স এটাই, অনেকগুলো জিনিসের মধ্যে কোনো একটাকে তুমি বেস্ট মনে করলে এবং সেটাকেই প্রেফার করলে কিছু করার জন্যে। কেমনভাবে দেখা যাক। উডের সাথে কি বসবে, রাদার। ক্লিয়ার। আই উড রাদার বাই অ্যান আইফোন, তার থেকে বরং আমি একটা আইফোনই কিনবো।
ধরো তোমাদের বন্ধুদের মধ্যে বা কারোর মধ্যে রিলেটিভের মধ্যে আলোচনা হচ্ছে স্যামসাং ফোন, ওপো ফোন, ভিভো ফোন, রিয়েলমি ফোন, অনেক রকমের ব্র্যান্ড নিয়ে আলোচনা হচ্ছে। এ বলছে ওটা খারাপ, ও বলছে ওইটা খারাপ। তখন তুমি বললে না বাবা, আই উড রাদার বাই অ্যান আইফোন, আমি একটা তার থেকে বরং আইফোনই কিনবো। তার মানে অতগুলো ফোনের মধ্যে তুমি কোনটাকে চয়েস করলে, কোনটাকে প্রেফার করলে? আইফোনটাকে। তাহলে উড প্লাস রাদার যখন হবে, আমরা কোনো প্রেফারেন্স বা আমাদের অনেকগুলোর মধ্যে কোনটা আমাদের পছন্দর, কোনটা আমাদের চাই সেটা বোঝাবো। ক্লিয়ার? তারপরটা দেখা যাক। আই উড রাদার স্টার্ট এ বিজনেস, তার থেকে বরং আমি একটা বিজনেসই স্টার্ট করব। ধরো তোমরা কেরিয়ার নিয়ে আলোচনা করছো, এ এক কথা বলছে, ও আর এক কথা বলছে, এ ওই হতে চায়, সে সেই হতে চায়। তখন তুমি কি বললে? আই উড রাদার স্টার্ট এ বিজনেস। কত কিছু ঝঞ্ঝাটের মধ্যে বাবা আমি যাব না, আমি তার থেকে বরং একটা বিজনেসই স্টার্ট করব। ক্লিয়ার? তাহলে আমরা বিজনেসটাকে প্রেফার করলাম। তারপরটা কি? আই উড রাদার গো টু আমেরিকা, এর থেকে বরং আমি আমেরিকাতেই যাব। ধরো তোমাদের মধ্যে অনেক দেশ নিয়ে আলোচনা হচ্ছে, কোথায় যেতে পারি, তখন তুমি কোন দেশটাকে প্রেফার করলে? আমেরিকা। তখন তুমি কি বলবে? আই উড রাদার গো টু আমেরিকা, এর থেকে বরং আমি আমেরিকাতেই যাব। তারপরটা কি? হি উড রাদার বি এ ক্রিকেটার। ধরো তোমাদের মধ্যে আলোচনা হচ্ছে কোনো একজনকে নিয়ে, কোনো একটা থার্ড পার্সন ব্যক্তিকে নিয়ে, যে তোমরা বলতে চাইছো ও ওটা হলে ভালো হতো, ও ওটা হলে ভালো হতো। ধরো কেউ একজন বললো হি উড রাদার বি এ ক্রিকেটার, তার থেকে ভালো সে একজন ক্রিকেটারই হবে। ক্লিয়ার? তাহলে সে কোন জিনিসটাকে প্রেফার করলো? ক্রিকেটার। সে ফুটবলারও হতে পারতো বা সে অন্য কোনো অ্যাথলিট হতে পারতো, কিন্তু হি উড রাদার বি এ ক্রিকেটার, তার থেকে বরং সে একজন ক্রিকেটারই হবে। তাহলে উড প্লাস রাদার আমরা কখন ব্যবহার করলাম? প্রেফারেন্স। অনেকগুলোর মধ্যে যে কোনো একটাকে আমরা প্রেফার করলাম বা চয়েস করলাম, এইরকম অর্থে আমরা উড প্লাস রাদার ব্যবহার করি। এরপরে আমরা আরও কিছু ব্যবহার সম্পর্কে জানবো, দেখতে থাকো। এখন আমরা শুডের ব্যবহার দেখে নেব। চলো দেখা যাক শুড আমরা কোন অর্থে ব্যবহার করি সেন্টেন্সে। ক্লিয়ার? শুড আমরা ডিউটি, অপিনিয়ন, অ্যাডভাইস, ডিউটি, অপিনিয়ন, অ্যাডভাইস এইরকম অর্থে ব্যবহৃত করি। একদম সহজ বাংলায় বলতে গেলে কোনো একটা কাজ সেটা উচিত, এই অর্থে বলতে গেলে আমরা সেই কাজটা করা উচিত, এই অর্থে আমরা শুডের ব্যবহার করি। চলো দেখা যাক। ইউ শুড বাই এ বাইক, তোমার একটি বাইক কেনা উচিত। শুডের পরে সবসময় যে এই ভার্বটা বসবে সেটা রুট ভার্ব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সবসময়। ক্লিয়ার? আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত। তাহলে আমি কি বলেছি? সহজে বুঝতে গেলে উচিত অর্থে ব্যবহার হবে। হি শুড মেক এ হোম, তার একটি বাড়ি বানানো উচিত। উই শুড রেসপেক্ট আওয়ার পেরেন্টস, আমাদের পেরেন্টসদের সম্মান করা উচিত। ইউ শুড প্র্যাকটিস সিঙ্গিং, ডান্সিং রেগুলারলি, তোমার প্রতিদিন সিঙ্গিং বা ডান্সিং অভ্যাস করা উচিত। উই শুড অ্যাভয়েড স্মোকিং, আমাদের ধূমপান এড়িয়ে চলা উচিত বা ছেড়ে দেওয়া উচিত। সচিন তেন্ডুলকার শুড বি ইন্ডিয়ান কোচ, সচিন তেন্ডুলকারের ইন্ডিয়ার কোচ হওয়া উচিত। উই শুড ট্রেন হার্ড টু রিমেন ফিট, আমাদের ফিট থাকার জন্যে কঠোর পরিশ্রম করা উচিত। তাহলে এখানে আমরা উচিত অর্থে ব্যবহার করলাম। এখানে আমরা অপিনিয়ন অর্থে কি ব্যবহার করতে পারি? ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার এই কাজটা করা উচিত। ইউ শুড ট্রেন হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। ইউ শুড প্র্যাকটিস সিঙ্গিং এভরিডে, তোমার প্রতিদিন গান প্র্যাকটিস করা উচিত। এটা আমরা অপিনিয়ন, আমাদের মতামত দিলাম বা আমাদের অ্যাডভাইস, উপদেশ দিলাম। ঠিক আছে? এবার যদি বলো ডিউটি বা আমাদের কর্তব্য, তাহলে আমরা কীরকম অর্থে উচিতটাকে ব্যবহার করব? শুডটাকে উই শুড রেসপেক্ট আওয়ার পেরেন্টস, আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত। তাহলে এটা আমাদের ডিউটি, কর্তব্য। ক্লিয়ার? উই শুড ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করা উচিত, এটা আমাদের ডিউটি, কর্তব্য। তাহলে শুডকে আমরা কীরকমভাবে ব্যবহার করতে পারি সেটা তোমরা দেখে নিলে। এইবার তোমাদের মতো করে তোমরা যেমন ইচ্ছে সেন্টেন্স তৈরি করতে পারো, তোমাদের সিচুয়েশন অনুযায়ী তোমরা কি ভাবছো, তোমাদের কি থট। এরপরে আমরা আরও কিছু ব্যবহার দেখব। এখন আমরা দেখব উড হ্যাভের ব্যবহার।
উড হ্যাভ আমরা কখন ব্যবহার করব, কীরকম সেন্টেন্সে ব্যবহার করব সেটা আমরা ডিটেলসে জেনে নেব। এটা নিয়ে আমাদের কনফিউশন থাকে, কিন্তু এই ক্লাসে আমরা সেই কনফিউশন ক্লিয়ার করে নেব। উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব। উড হ্যাভের সাথে আমাদের ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? তাহলে এই সেন্টেন্সটা আমরা কি অর্থে ব্যবহার করব, সেন্টেন্স দেখলে আমরা তবে বুঝতে পারব। ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড he would have cracked the IAS exam. If he had worked hard, যদি সে কঠোর পরিশ্রম করত, he would have cracked the IAS exam. সে IAS এক্সামটা পাস করতে পারত বা ক্র্যাক করতে পারত। মানে এই উড হ্যাভ আমরা একটা ইফ বা কন্ডিশন ক্ষেত্রে ব্যবহার করব। যদি সম্ভাবনা ছিল তার কিছু করার, সম্ভাবনা ছিল কারোর কিছু করার, কিন্তু সে করতে পারেনি, কারণ কি? সে হয়তো চেষ্টাটা একটু কম করেছে। ক্লিয়ার? তাহলে উড হ্যাভ আমরা কীরকম ক্ষেত্রে ব্যবহার করব? কোনো একটা জিনিস সেটা তার করার সম্ভাবনা ছিল, সে একটু চেষ্টা করলেই সেটা করতে পারতো, কিন্তু চেষ্টা করেনি, তাই করতেও পারেনি। তাহলে কি? ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড হি উড হ্যাভ ক্র্যাকড দ্য IAS এক্সাম। যদি সে কঠোর পরিশ্রম করত, তাহলে সে IAS এক্সামটাকে ক্র্যাক করতো বা পাস করতে পারতো, কারণ সে কঠোর পরিশ্রম করেনি, একটু তার পরিশ্রমে ঘাটতি থেকে গেছে। ক্লিয়ার? ইফ হি হ্যাড কাম আর্লিয়ার হি উড হ্যাভ অ্যাটেন্ডেড হিজ সিস্টার্স ম্যারেজ। ইফ হি হ্যাড কাম আর্লিয়ার, যদি সে একটু আগে আসতো, যদি সে আগে আসতো হি উড হ্যাভ অ্যাটেন্ডেড হিজ সিস্টার্স ম্যারেজ, সে তার বোনের বিয়েতে উপস্থিত হতে পারত। তার মানে বিয়ের কিছুদিন পরে এসছে হয়তো, বা বিয়ের পরের দিন এসছে, কিন্তু সে যদি আগে আসতো তাহলে কিন্তু সে অ্যাটেন্ড করতে পারতো। হয়তো সে আসতে পারতো, কিন্তু তার খামতি থেকে গেছে বা কোনো কারণে লেট হয়ে গেছে, সে আর আসতে পারেনি, পরে এসেছে। ক্লিয়ার? কন্ডিশন। হি উড হ্যাভ বিন এ ডক্টর, পলিটিশিয়ান অর ক্রিকেটার। সে একজন ডাক্তার হতে পারত, সে একজন পলিটিশিয়ান হতে পারত, সে একজন ক্রিকেটার হতে পারত, যদি সে কি চেষ্টা করতো। তার মানে তার চেষ্টা হয়তো করেছে, কিন্তু তার চেষ্টার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, তাই সে ডাক্তারও হতে পারেনি, পলিটিশিয়ানও হতে পারেনি, ক্রিকেটারও হতে পারেনি। হি উড হ্যাভ বিন এ ডক্টর, সে হতে পারতো কিন্তু হতে পারেনি, কারণ তার কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, তাই সে হতে পারেনি। তারপরটা কি? হি উড হ্যাভ মেড মাচ মানি, সে অনেক টাকা করতে পারত, কিন্তু কোনো কারণে সে পারেনি, কারণ কি? তার চেষ্টায় বা তার প্রচেষ্টায় বা তার কোনো প্রসেস হয়তো খামতি থেকে গেছে, তাই সে করে উঠতে পারেনি, কিন্তু তার সম্ভাবনা ছিল, সে করতে পারত, সম্ভাবনা ছিল, কিন্তু করে উঠতে পারেনি। তাহলে উড হ্যাভ আমাদের ক্লিয়ার? যখন কারোর কোনো একটা সম্ভাবনা ছিল কোনো কাজটাকে করার, কিন্তু সে কাজটাকে করে উঠতে পারেনি, হয়তো তার কোনো কাজে সামান্য ত্রুটি রয়ে গেছে, কিন্তু সে চেষ্টা করেনি তা নয়, চেষ্টা করেছে, কিন্তু তবুও তার সেই চেষ্টার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, তাই সে সফলতা পায়নি। তাহলে ক্লিয়ার? উড হ্যাভ আমরা কখন ব্যবহার করব? এরপরে আমরা শুড হ্যাভের ব্যবহার দেখব। এইবারে আমরা দেখব শুড হ্যাভের ব্যবহার। এর আগে আমরা উড হ্যাভ দেখে নিয়েছি, এখন আমরা দেখব শুড হ্যাভের ব্যবহার। তাহলে কি? শুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব। শুড হ্যাভের সাথে আমরা কি বসাবো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শুড হ্যাভ আমরা কি অর্থে ব্যবহার করব? যখন কোনো কাজ সেটা শুরু করা হয়েছিল, সেই কাজটা শেষ করাও উচিত ছিল, কিন্তু কোনো কারণে করা আর হয়ে ওঠেনি, এই রকম অর্থে আমরা শুড হ্যাভের ব্যবহার করব। কীরকমভাবে ব্যবহার করব চলো সেন্টেন্সের মাধ্যমে বোঝা যাক। দে শুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তাদের কাজটা শেষ করা উচিত ছিল। এর মানে কি? তারা সেই কাজটা শুরু করেছিল কিন্তু শেষ আর করেনি। তাহলে আমরা কি বলবো? দে শুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তাদের কাজটা শেষ করা উচিত ছিল। তারপরে কি? আই শুড হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স, আমার কোর্সটাকে শেষ করা উচিত ছিল। তার মানে কি? কোনো একটা কোর্সে আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু সেই কোর্সটাকে আমি কমপ্লিট আর করিনি। তাহলে আমি কি বলবো? আই শুড হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স, আমার ওই কোর্সটাকে
কমপ্লিট বা শেষ করা উচিত ছিল। তারপরে কি, হি শুড হ্যাভ কমপ্লিটেড হিজ হাউস, তাকে তার বাড়িটা শেষ করা উচিত ছিল। তাহলে সে বাড়ির কাজটা শুরু করেছিল, কিন্তু কোনো কারণবশত তাহলে সে বাড়ির কাজটা আর সম্পূর্ণ করে উঠতে পারেনি। তাহলে কি, হি শুড হ্যাভ কমপ্লিটেড হিজ হাউস, তার বাড়িটা তার সম্পূর্ণ করা উচিত ছিল। দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ রিপেয়ার্ড দ্য রোড, সরকারের রাস্তাটাকে মেরামত করে দেওয়া উচিত ছিল। মেরামতির কাজ শুরু করেছিল, কিন্তু কিছুটা করে রেখে দিয়েছে, সম্পূর্ণ মেরামত করেনি। এরকম অর্থে আমরা কি বলবো, দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ রিপেয়ার্ড দ্য রোড, সরকারের ওই রাস্তাটাকে সম্পূর্ণ করা বা পুরো রিপেয়ার করা বা পুরো মেরামত করা দরকার ছিল, কিন্তু করেনি। তারপরটা কি, ইউ শুড হ্যাভ রিটেন ইউর অটোবায়োগ্রাফি, তোমার অটোবায়োগ্রাফিটা লেখা উচিত ছিল। তার মানে কি, সে অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী লেখার কাজ শুরু করেছিল, কিন্তু মাঝপথে সে ফেলে রেখে দিয়েছে, সে আর অটোবায়োগ্রাফিটা লেখা কমপ্লিট করেনি। তখন আমরা কি বলতে পারি, ইউ শুড হ্যাভ রিটেন ইউর অটোবায়োগ্রাফি, তোমার অটোবায়োগ্রাফিটা সম্পূর্ণ লেখা উচিত ছিল। তাহলে শুড হ্যাভ আমরা কীরকম অর্থে ব্যবহার করলাম, কোনো কাজ সম্পূর্ণ করা উচিত ছিল, সেই কাজটা আর সম্পূর্ণ হয়ে ওঠেনি। ক্লিয়ার? এরকম অর্থে আমরা শুড হ্যাভের ব্যবহার করব। এখন আমরা উডের কিছু ইম্পর্টেন্ট ইউজ সম্পর্কে জানব, সেটাকে আমরা বিভিন্ন রকমভাবে সেটাকে ব্যবহার করব, সেটাও দেখব। চলো শুরু করা যাক। উডকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি দেখো, খুবই গুরুত্বপূর্ণ এটা। দেখো, আই উড লাইক টু আস্ক ইউ এ কোয়েশ্চেন, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। এখানে উডটাকে মনে হতে পারে এটা আমাদের পাস্ট ফর্ম, তাহলে আমাদের অতীত হিসাবে ব্যবহার হবে, কিন্তু এখানে প্রেজেন্ট হিসাবে ব্যবহার হয়েছে। আই উড লাইক টু আস্ক ইউ এ কোয়েশ্চেন, আমি তোমাকে একটি কোয়েশ্চেন করতে চাই। এই উড লাইকটা একসাথে বসেছে, কীরকম ব্যবহার হয়েছে, এটা ব্যবহার হয়েছে আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কোয়েশ্চেন, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। আর আই উড লাইক টু আস্ক ইউ এ কোয়েশ্চেন, এটা আমরা কিন্তু খুব পোলাইটলি করছি যে আই উড লাইক টু আস্ক ইউ এ কোয়েশ্চেন, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তারপরে ব্যবহার, আই উড লাইক টু নো ইউর ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি সেটা আমি জানতে চাই। তাহলে উড লাইক ব্যবহার বুঝে গেলে। তারপরে দেখো, আই উড ইট এ লট হোয়েন আই ওয়াজ ইয়াং, আই উড ইট এ লট হোয়েন আই ওয়াজ ইয়াং, এখানে দেখো, এখানে কিন্তু প্রেজেন্টে ব্যবহার হয়েছে, এখানে আবার উডটা পাস্ট টেন্সে ব্যবহার হচ্ছে। যখন আমি ছোট ছিলাম তখন আমি অনেক খেতাম, যখন আমি ছোট ছিলাম তখন আমি অনেক খেতাম। আই উড ইট এ লট, আমি অনেক খেতাম। হোয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি ছোট ছিলাম। ক্লিয়ার? আই সেড দ্যাট আই উড নট গো দেয়ার, আমি বলেছিলাম যে আমি ওখানে যাব না, এখানেও কিন্তু এটা পাস্টে ব্যবহার হয়েছে। আই সেড দ্যাট আই উড নট গো দেয়ার, আমি বলেছিলাম যে আমি ওখানে যাব না। হি সেড দ্যাট হি উড হেল্প দ্য পুয়ার স্টুডেন্ট, সে বলেছিল যে সে ওই গরিব ছাত্রটাকে সাহায্য করবে, এটাও কিন্তু পাস্ট, এটাও কিন্তু আমরা পাস্ট পসিবিলিটি হিসাবে ব্যবহার করছি, সম্ভাবনা অর্থে। ক্লিয়ার? হি সেড দ্যাট হি উড হেল্প দ্য পুয়ার স্টুডেন্ট, সে বলেছিল যে সে ওই গরিব স্টুডেন্টটাকে বা ছাত্রটাকে সাহায্য করবে। ক্লিয়ার? পাস্ট টেন্সে কিন্তু ব্যবহার হচ্ছে এটা। হি উড বি ইন ক্লাস 5, সে ক্লাস 5-এ পড়তে পারে, এটাও কিন্তু আমরা ফর্ম পাস্ট, কিন্তু অনেকটা আমরা এটাকে প্রেজেন্টের পসিবিলিটি হিসাবে ব্যবহার করছি। যেমন হি উড বি ইন ক্লাস 5, সে ক্লাস 5-এ পড়তে পারে। ক্লিয়ার? আই উড, সরি এখানে টু হবে না, আই উড বি গ্ল্যাড টু মিট ইউ, আই উড বি গ্ল্যাড টু মিট ইউ, তোমার সাথে দেখা করতে আমার খুবই ভালো লাগবে, তোমার সাথে দেখা করতে পারলে আমার খুবই ভালো লাগবে। এটাও কিন্তু অনেকটা ফিউচারের একটা ইন্ডিকেশন দিচ্ছে, আমরা প্রেজেন্টে কথা বলছি, কিন্তু ইন্ডিকেশনটা কেমন হচ্ছে, এটা ফিউচার ইন্ডিকেশন দিচ্ছে যে
আই উড বি গ্ল্যাড টু মিট ইউ, তোমার সাথে দেখা করতে পারলে আমার খুব ভালো লাগবে। ক্লিয়ার? আই উইশ ইউ উড হেল্প মি, আমি আশাবাদী যে তুমি আমায় সাহায্য করবে। আই উইশ ইউ উড হেল্প মি, আমি আশাবাদী যে তুমি আমায় সাহায্য করবে। এটাও কিন্তু আমরা প্রেজেন্টে কথা বলছি, কিন্তু একটা ফিউচারের সেন্স রয়েছে। ক্লিয়ার? আর এই যখন আমরা সেন্টেন্সে উইশ লিখবো, এখানে আমরা পাস্ট ফর্ম উডই লিখতে হবে। এখানে যদি আমরা লিখি উইল, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স পুরো ভুল। আমাদেরকে লিখতে হবে আই উইশ ইউ উড হেল্প মি, আমি আশা করছি যে তুমি আমায় সাহায্য করবে। পরেরটা দেখা যাক। আই নো, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আই নো উই উইল উইন দ্য ম্যাচ, আমি জানি যে আমরা ম্যাচটা জিতবো। প্রেজেন্টে কথা বলছি, ফিউচারের একটা সম্ভাবনা বলছি। আই নো, আমি জানি, উই উইল উইন দ্য ম্যাচ, আমি জানি যে আমরা ম্যাচটাকে জিতবো। তারপরটা দেখো, আই নিউ উই উড উইন দ্য ম্যাচ, আমি জানতাম, পাস্ট টেন্স, আমি জানতাম উই উড উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতবো। এখানে যখন আমরা প্রেজেন্ট টেন্স লিখলাম, তখন আমরা উইলটাকে উইলই রাখবো, কিন্তু যখন আমরা এখানে আই নিউ পাস্ট টেন্সে লিখছি, তখন আমরা এই উইলটাকে উড করব পাস্ট টেন্সের সম্ভাবনা জানানোর জন্য। যেমন আমি জানি উই উইল উইন দ্য ম্যাচ, আমরা জিতবো, কিন্তু আই নিউ, আমি জানতাম উই উইড উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতবো। তাহলে উডের এই যে গুরুত্বপূর্ণ ব্যবহার, এটা কিন্তু আমরা দেখবে বেশিরভাগ জায়গায় এই সব ব্যবহারগুলো আমরা করে থাকি, কিন্তু কনফিউশন থাকে কোনটা প্রেজেন্ট হচ্ছে, কোনটা পাস্ট হচ্ছে, কোনটাকে পসিবিলিটি বোঝাচ্ছে। কিন্তু আশা করছি এই ক্লাসটা জানার পর তোমরা উড নিয়ে যাবতীয় কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে, তোমরা আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না। তোমরা এবার নিজে থেকেই উড দিয়ে বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করতে পারবে, কারণ তোমরা জেনে গেলে কখন ওটাকে প্রেজেন্টে ইউজ করতে হয়, কখন ওটাকে পাস্টে ইউজ করতে হয়। তাহলে আজ এই পর্যন্তই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা মোডাল ভার্বের ব্যবহার শিখব। প্রথমে মাস্ট, চলো শুরু করা যাক। মাস্ট, মাস্ট আমরা কী কী অর্থে ব্যবহার করব? কম্পালশন বা অব্লিগেশন, মানে যেটা আমরা করতে একদম বাধ্য, আর কোনো উপায় নেই। তারপর এটা কি? ডিউটি, আমাদের কোনো কর্তব্য। ওয়ার্নিং, কাউকে ওয়ার্নিং দেওয়ার ক্ষেত্রে, বা অ্যাডভাইস, কাউকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে। তাহলে আমাদের সেন্টেন্সের মাধ্যমে দেখা যাক। দ্য এমপ্লয়িজ মাস্ট কাম টু অফিস বিফোর 10 AM, কর্মচারীদের সকাল 10টার আগে অফিসে আসতেই হবে। এটা কি? কম্পালশন বা অব্লিগেশন, যেটা একদম করতে বাধ্য। তাহলে দ্য এমপ্লয়িজ মাস্ট কাম টু অফিস বিফোর 10 AM, সকাল 10টার আগে কর্মচারীদের অফিসে আসতে হবেই, তারা বাধ্য আসতে। ক্লিয়ার? তারপরটা কি? দ্য স্টুডেন্টস মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, ছাত্রদের ওই ক্লাসটাকে অ্যাটেন্ড করতে হবেই, মাস্ট। তারপর তাহলে এটা কি? বাধ্য, কম্পালশন বা অব্লিগেশন, করতেই হবে অ্যাটেন্ড ক্লাস। তারপরটা কি? উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, আমাদেরকে আমাদের দেশকে ভালোবাসা উচিত, এটা কি? আমাদের ডিউটি, কর্তব্য। উই মাস্ট হেল্প দ্য পুয়ার ডিউরিং করোনা ক্রাইসিস, সবাই জানি আমরা করোনা ক্রাইসিস চলছে, তাই কি? উই মাস্ট হেল্প দ্য পুয়ার ডিউরিং করোনা ক্রাইসিস, এই করোনা সমস্যার সময় আমাদেরকে কি? গরিবদের সাহায্য করা উচিত, এটা আমাদের কি? ডিউটি, কর্তব্য। তারপর এটা কি? ইউ মাস্ট ড্রাইভ বাইক কশাসলি, তোমার অবশ্যই বাইক খুব সতর্কভাবে চালানো উচিত। রাদার এনি কার, বা যে কোনো কার হতে পারে। তাহলে এটা কি? আমাদের কেউ আমাদেরকে ওয়ার্নিং করতে পারে, ইউ মাস্ট ড্রাইভ ইউর বাইক কশাসলি, তোমাকে তোমার বাইকটা খুব সতর্কভাবে চালানো উচিত, ওয়ার্নিং কেউ করছে আমাদের। তারপরটা কি? ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং বা ইউ মাস্ট অ্যাভয়েড ড্রিঙ্কিং, তোমার ধূমপান ছেড়ে দেওয়া উচিত বা তোমার মদ্যপান ছেড়ে দেওয়া উচিত। এটা আমাদেরকে কেউ ওয়ার্নিংও করতে পারে, বা আমাদেরকে কেউ অ্যাডভাইস বা উপদেশও দিতে পারে। তারপরটা কি? দ্য হেডমাস্টার মাস্ট অ্যালাউ দ্য পুয়ার বয় টু সিট ফর দ্য টেস্ট এক্সাম, প্রধান শিক্ষক মহাশয়ের
ওই গরিব ছেলেটাকে টেস্ট এক্সামে বসার জন্য অনুমতি দেওয়া উচিত। তাহলে এটা কি? ডিউটি। তারপর কারণ কি? এটা হেডমাস্টারের ডিউটি, কর্তব্য। ক্লিয়ার? যদি কারোর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে বা অর্থ সংকট থাকে এবং সে যদি ফিস দিতে না পারে, তাহলে হেডমাস্টারের উচিত তাও তাকে পরীক্ষায় বসতে দেওয়া। তাহলে আমরা মাস্টের এই একটা ব্যবহার দেখলাম। মাস্টের আমরা আরও একটা ব্যবহার এক্ষুনি দেখব। আমরা অনেক সময় মাস্ট, নট, মাস্টের সাথে নট সেন্টেন্সে ইউজ করে থাকি। এটা কীরকম অর্থে করি দেখো। নেগেটিভ কম্পালশন। নেগেটিভ কম্পালশন মানে হচ্ছে আমরা যখন মাস্ট নট সেন্টেন্সে ব্যবহার করব, তখন আমরা কোনো একটা কাজ সেটা করা উচিত নয়, সেটা করা উচিত নয় এইরকম অর্থে ব্যবহার করব। কীরকমভাবে ব্যবহার করব সেন্টেন্সের মাধ্যমে দেখা যাক। ইউ মাস্ট নট জাম্প ফ্রম এ মুভিং বাস। মানে কি? যে বাসটা চলছে সেই বাস থেকে তোমার জাম্প মারা উচিত নয় বা লাফিয়ে নেমে পড়া উচিত নয়। কারণ কি? আগে বাসটা থামুক, তারপরে তুমি নামবে, কারণ দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে কি? ইউ মাস্ট নট জাম্প ফ্রম এ মুভিং বাস। যে বাসটা চলছে সেই বাস থেকে তোমার লাফ দিয়ে নেমে পড়া উচিত নয়। উই মাস্ট নট লুক ডাউন আপন দ্য লোয়ার কাস্ট পিপল। নিম্নবর্ণের লোকেদের আমাদের কখনো ঘৃণার চোখে দেখা উচিত নয়। ইউ মাস্ট নট বি এ পলিটিশিয়ান। তোমার পলিটিশিয়ান হওয়ার দরকার নেই। ইউ মাস্ট নট বি এ পলিটিশিয়ান। তোমার পলিটিশিয়ান হওয়ার দরকার নেই। যে কোনো প্রফেশন হতে পারে, আমরা লিখতে পারি পলিটিশিয়ানস মাস্ট নট বি করাপ্ট। রাজনীতিবিদদের করাপ্ট বা দুর্নীতিপরায়ণ হওয়া উচিত নয়, কারণ তাদের হাতেই দেশের ভার। তারা যদি করাপ্ট হয়, আমাদের দেশটাও করাপ্ট হবে। তাহলে কি? পলিটিশিয়ান মাস্ট নট বি করাপ্ট। পলিটিশিয়ানদের বা রাজনীতিবিদদের দুর্নীতিপরায়ণ হওয়া উচিত নয়। তাহলে মাস্ট নট বুঝতে পারলে, কোনো কাজ সেটা করা উচিত নয়, একদমই করা উচিত নয়, এইরকম অর্থে আমরা মাস্ট নট ব্যবহার করে থাকি। তাহলে এরপরে আমরা মাস্টের আরও একটা ব্যবহার দেখে নেব। এবারে আমরা মাস্ট হ্যাভের ব্যবহার দেখব। মাস্ট হ্যাভের সাথে আমরা কি ব্যবহার করব? পাস্ট পার্টিসিপেল অফ মেন ভার্ব। মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। মাস্ট হ্যাভ আমরা কোনো একটা অ্যাকশান যেটা হয়ে গেছে এবং সেই অ্যাকশান বা সেই কাজটা সম্পর্কে আমরা একদম নিশ্চিত, এই রকম অর্থে ব্যবহার করব। দেখা যাক সেন্টেন্সের মাধ্যমে। হি মাস্ট হ্যাভ গট 90% মার্কস। ধরো তোমাদের মধ্যে তোমরা দুজনে আলোচনা করছো কোনো একটা স্টুডেন্ট সম্পর্কে, যে ওই স্টুডেন্টটা খুব ভালো, তার আজকে রেজাল্ট বেরিয়েছে। তোমরা এখনও রেজাল্টটা জানো না, কিন্তু তোমাদের মধ্যে কেউ একজন বলছো সে নিশ্চিত 90% নাম্বার পেয়েছে। তাহলে আমরা কিভাবে বলবো এটা? হি মাস্ট হ্যাভ গট 90% মার্কস। সে নিশ্চিত 90% নাম্বার পেয়েছে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। হি মাস্ট হ্যাভ বিন এ সাকসেসফুল বিজনেসম্যান। সে নিশ্চিত একজন সফল বিজনেসম্যান হয়েছে। তাহলে মাস্ট হ্যাভের ব্যবহার কি? কোনো একটা জিনিস সেটা সম্পর্কে তোমরা নিশ্চিত, এইরকম অর্থে তার সাথে কি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এইরকম অর্থে আমরা মাস্ট হ্যাভের ব্যবহার করে থাকি। তাহলে এই হচ্ছে আমাদের মাস্টের আমরা যে সচরাচর যে ব্যবহার করে থাকি মাস্ট ওয়ার্ডটাকে। এই বেসিক্যালি এই ব্যবহারগুলো জানলেই তোমরা বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করতে পারবে, লিখতে পারবে, বলতে পারবে সিচুয়েশন অনুযায়ী। এবার তোমরা বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করতে থাকো। নিড আমরা কোন অর্থে ব্যবহার করব? নেসেসিটি, বা যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা প্রয়োজন বোধ করি সেরকম অর্থে। দেখা যাক। আই নিড ইউর হেল্প। তোমার সাহায্যের আমার প্রয়োজন। হি নিডস মানি। তার টাকার প্রয়োজন। এখানে নিডস কেন? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। উই নিড টু বিল্ড, BUILD, উই নিড টু বিল্ড এ হাউস। আমাদের একটি বাড়ি তৈরি করার প্রয়োজন আছে। উই নিড টু বিল্ড এ হাউস। আমাদের একটি বাড়ি তৈরি করার প্রয়োজন আছে। ইন্ডিয়া নিডস চেঞ্জ ইন এডুকেশন সিস্টেম। ভারতের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে। আই নিডেড ইউর হেল্প। পাস্ট টেন্সে আমরা ব্যবহার করব আই নিডেড ইউর হেল্প। তোমার সাহায্যের আমার দরকার ছিল বা প্রয়োজন ছিল। এবারে যে কনসেপ্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো,
আই নিড নট ডু দিস, এটা করার আমার কোনো প্রয়োজন নেই। হি নিড নট থিঙ্ক অফ ইট, তার এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই। এখানে দেখো আই নিড নট, এখানেও নিড হয়েছে, এখানেও হি নিড নট হয়েছে। যখন নিডের সাথে নট হবে, নেগেটিভ সেন্টেন্স হবে, তখন আমরা সাবজেক্ট যাই হোক না কেন আমরা নিড নটই বসাবো, আর অন্য এটাকে আমরা নিডস নট এরকম বসাবো না। যখন সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব, আই নিড নট ডু দিস, আমার এটা করার কোনো প্রয়োজন নেই। হি নিড নট থিঙ্ক অফ ইট, তার এটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই। তাহলে যখন আমরা চেঞ্জ করব আমরা নিডের সাথে, তাহলে যখন আমরা নেগেটিভ করব আমরা নিডের সাথে কোনো এস বসাবো না। আর একটা জিনিস দেখো, এখানে আমরা আই হ্যাভ নিডেড নট ডু দিস এরকম বলতে পারি না, আই অ্যাম নিডিং নট ডু দিস এরকমও বলতে পারি না। তাহলে এটাকে শুধু আমরা আই নিড নট ডু দিস এরকম লিখতে পারি, বা হি নিড নট থিঙ্ক অফ ইট এরকম লিখতে পারি। এবার যদি আমরা প্রেজেন্ট পারফেক্টের আকারে এটাকে লিখতেই চাই, তাহলে আমাদের কেমন করে লিখতে হবে? আই নিড নট হ্যাভ ডান দিস, এটাকে করার আমার কোনো দরকার ছিল না, তার মানে কি আমি কাজটা করে দিয়েছি। আই নিড নট হ্যাভ ডান দিস, এটা করা আমার দরকার ছিল না বা প্রয়োজন ছিল না। এবার যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি, সেটা কেমনভাবে করব? ডু ইউ নিড মাই হেল্প, তোমার কি আমার সাহায্যের দরকার আছে? আমরা তাকে কোয়েশ্চেন করছি, ডু ইউ নিড মাই হেল্প, আমার সাহায্যের কি দরকার আছে তোমার? ডোন্ট ইউ নিড মাই হেল্প, আমার সাহায্যের কি তোমার দরকার নেই? প্রশ্ন করছি। ডাজ হি নিড টু বাই এ কার, তার কি একটি গাড়ি কেনার প্রয়োজন আছে বা দরকার আছে? ডু আই নিড টু গো উইথ ইউ, আমার কি তোমার সাথে যাওয়ার দরকার আছে? ক্লিয়ার? তাহলে নিড আমরা কোন অর্থে ব্যবহার করি? প্রয়োজন বা নেসেসিটি অর্থে। সেটা কি? আই নিড ইউর হেল্প, তোমার সাহায্যের আমার প্রয়োজন আছে বা দরকার আছে। হি নিডস মানি, তার টাকার দরকার আছে বা প্রয়োজন আছে। তাহলে নিডের ব্যবহার আমরা বুঝতে পারলে নিডকে আমরা এরকম অর্থেই ব্যবহার করি, যেটা আমরা সচরাচর, এছাড়া আর সেরকম নিডের কোনো ব্যবহার নেই। এরপরে তোমাদের সেন্টেন্স তৈরি করো। এরপরে আমরা কি দেখব? ডেয়ার এর ব্যবহার। এবারে আমরা দেখব ডেয়ার এর ব্যবহার। ডেয়ার মানে কি? ডেয়ার মানে সাহস করা। এই সাহস করাটা আমরা কিরকম অর্থে ব্যবহার করব দেখা যাক। আই ডেয়ার টু ডু দিস, এটা করার আমার সাহস আছে। আই ডেয়ার টু ডু দিস, আমার এটা করার সাহস আছে। হি ডেয়ার্স টু ফাইট উইথ করাপশন, তার দুর্নীতির সাথে লড়ার সাহস আছে। হি ডেয়ার্স টু ফাইট উইথ করাপশন, তার দুর্নীতির সাথে লড়াই করার সাহস আছে। ডেয়ার্স কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই। হি ডেয়ার্স টু ফেস দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষকের সম্মুখীন হওয়ার তার সাহস আছে। ধরো ক্লাসে খুব একটা ছেলে আছে, তার প্রধান শিক্ষকের সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলার সাহস আছে, অন্য কারোর নেই। হি ডেয়ার্স টু ফেস দ্য হেডমাস্টার। ক্লিয়ার? এবার গুরুত্বপূর্ণ কনসেপ্ট, আই ডেয়ার নট ডু দিস, এটা করার আমার সাহস নেই। আই ডেয়ার নট ডু দিস, এটা করার আমার সাহস নেই। হি ডেয়ার নট স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলার তার সাহস নেই। এখানেও ডেয়ারের পরে নট, এখানেও ডেয়ারের পরে নট। তাহলে কি? ডেয়ারকে যখন আমরা নট দিয়ে নেগেটিভ সেন্টেন্স করব, তখন আমরা সাবজেক্ট যাই হোক আমাদের ডেয়ার নটই বসবে। সাবজেক্ট আই হোক, হি হোক, যাই হোক, ডেয়ার নট বসবে। ক্লিয়ার? নিডের মতোই। হি ডেয়ার নট স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলার সাহস তার নেই। ইউ ডেয়ার নট অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস তোমার নেই। ইউ ডেয়ার নট অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস তোমার নেই। আই ডেয়ার নট গো দেয়ার অ্যালোন, সেখানে একা যাওয়ার সাহস আমার নেই। অ্যালোন মানে কি? একা। আই ডেয়ার নট গো দেয়ার অ্যালোন, সেখানে একা যাওয়ার সাহস আমার নেই। নোবডি ডেয়ার নট কোয়েশ্চেন হিজ অনেস্টি, তার সততা নিয়ে প্রশ্ন করার সাহস কারণ নেই, কারণ সবাই জানে সে সৎ। তাহলে কি? নোবডি
dare not question his honesty। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট যাই হোক না কেন, যখন আমরা ডেয়ার এর পরে নট বসিয়ে নেগেটিভ করব, সেটা আমাদের ডেয়ার নটই থাকবে, নিড নটের মতোই। তাহলে ডেয়ার আমরা সাহস অর্থে ব্যবহার করি। কীরকম অর্থে ব্যবহার করি তোমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পেরেছো। এবার তোমরা নিজেরা সেন্টেন্স তৈরি করো। এরপরে আমরা দেখব অট টু এর ব্যবহার। এবারে আমরা অট টু এর ব্যবহার দেখব। অট টু আমরা কখন ব্যবহার করি? কোনো কাজ সেটা করা উচিত, এই অর্থে আমরা অট টু এর ব্যবহার করি সেন্টেন্সের মাধ্যমে। তাহলে দেখা যাক। উই অট টু রেসপেক্ট আওয়ার পেরেন্টস। আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করা আমাদের উচিত। ক্লিয়ার? উই অট টু রেসপেক্ট আওয়ার পেরেন্টস। আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করা আমাদের উচিত। ইউ অট টু গো টু স্কুল এভরিডে। তোমার প্রতিদিন স্কুলে যাওয়া উচিত। ইউ অট টু গো টু স্কুল এভরিডে। ক্লিয়ার? হি অট টু ডু দ্য ওয়ার্ক। তার ওই কাজটা করা উচিত। আবার দেখো, এখানে হি বসেছে কিন্তু অট টু এর কোনো পরিবর্তন বসেনি, তাই সাবজেক্ট যাই হোক না কেন অটটা অট টুই বসবে, এর কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট যাই হোক না কেন অবশ্যই এটা মাথায় রাখবে। তাই আমরা এই নিড, ডেয়ার আর অট টু একই ক্লাসে আলোচনা করছি, কারণ প্রত্যেকটাকেই সাবজেক্ট যাই হোক না কেন, যখন এখানে আমরা দেখেছি কি নিড নটের ক্ষেত্রে, ডেয়ার নটের ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক, নিড নট, ডেয়ার নটে কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে অট টু এ সেই রকম ক্ষেত্রেই সাবজেক্ট যাই হোক না কেন এই অট টু এর কোনো পরিবর্তন হয় না। তাহলে কি তারপরটা দেখা যাক। ওয়ান অট টু ক্যারি আউট ওয়ান্স ডিউটি। প্রত্যেক একজনেরই তার নিজের কাজটাকে সম্পাদন করা উচিত। ক্লিয়ার? তাহলে কি, তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে দেখছি কিছু করা উচিত এই রকম অর্থে ব্যবহার হচ্ছে অট টু। এরপরটা দেখো, আই অট টু হ্যাভ হেল্পড দ্য পুয়ার বয়। এখানে কি বসেছে? অট টু, তারপরে কি হ্যাভ, তারপরে কি পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ মেন ভার্ব। এই অট টু হ্যাভ তারপরে পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ মেন ভার্ব যখন বসবে, তখন আমরা কি অর্থে ব্যবহার করব? কোনো একটা কাজ সেটা করা হয়ে গেছে। ক্লিয়ার? কোনো একটা ঘটনা সেটা ঘটে গেছে, কিন্তু এখন আমরা যখন কথা বলছি আমরা তখন বলছি ওই কাজটা আমার করা উচিত ছিল, কিন্তু কি উচিত ছিল কিন্তু আমি কাজটা করিনি। এই রকম অর্থে আমরা অট টু হ্যাভের ব্যবহার করব। দেখা যাক। আই অট টু হ্যাভ হেল্পড দ্য পুয়ার বয়। ওই গরিব ছেলেটাকে সাহায্য করা আমার উচিত ছিল, কিন্তু ফলাফল বা রেজাল্ট কি, আমি কিন্তু তাকে সাহায্য করিনি। এই রকম অর্থে ব্যবহার হয়েছে সেন্টেন্সটা। পরেরটা কি? ইউ অট টু হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। তোমার সত্য কথাটা বলা উচিত ছিল, তার মানে কি তুমি সত্য কথা বলনি। হি অট টু হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সাম। তার পরীক্ষাতে উপস্থিত হওয়া উচিত ছিল, তার মানে কি সে পরীক্ষাটা দেয়নি। ক্লিয়ার? তারপরটা কি? দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স অট টু হ্যাভ কাম আউট ইন সাপোর্ট অফ সৌরভ গাঙ্গুলি হোয়েন হি ওয়াজ ড্রপড ফ্রম দ্য টিম। এটা একটু বড় সেন্টেন্স, কিন্তু আমরা ভেঙে ভেঙে এর মিনিংটা দেখে নেব। দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স অট টু হ্যাভ কাম আউট ইন সাপোর্ট অফ সৌরভ গাঙ্গুলি। ইন্ডিয়ান প্লেয়ারদের সৌরভ গাঙ্গুলির সমর্থনে আসা উচিত ছিল। হোয়েন, যখন, হি ওয়াজ ড্রপড ফ্রম দ্য টিম, যখন তাকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে কি, যখন সৌরভ গাঙ্গুলিকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয় তখন ইন্ডিয়ান প্লেয়ারদের বা ইন্ডিয়ান খেলোয়াড়দের তার সমর্থন করা উচিত ছিল। এর মানে কি, সৌরভ গাঙ্গুলি যখন বাদ যায়, নোবডি সাপোর্টেড হিম, কেউ তাকে সমর্থন করেনি বা কেউ তার সমর্থনে বাইরে আসেনি। ক্লিয়ার? অট টু আমরা কীরকম, অট টু হ্যাভ আমরা কীরকম অর্থে ব্যবহার করলাম? কোনো একটা কাজ সেটা আমাদের করা উচিত ছিল কিন্তু আমরা করিনি। ক্লিয়ার? তাহলে এর সাথে সাথে আমাদের নিড, ডেয়ার আর অট টু এর কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আমরা দেখব আর একটা আমাদের মডাল ভার্ব বাকি আছে, সেটা আমরা পরের ক্লাসে জেনে নেব। ইউজড টু, সেটা আমরা পরের ক্লাসে দেখব। তাহলে আজ এই পর্যন্তই। আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা তিনটে কনফিউজিং মোডাল ভার্বস সম্পর্কে জেনে নেব। যদিও এর ক্লাস আমি তোমাদের দিয়ে দিয়েছি, তবুও তোমাদের মধ্যে একটা কনফিউশন দেখা দিয়েছে শুড হ্যাভ, কুড হ্যাভ আর উড হ্যাভ নিয়ে। এই শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ এই তিনটেকেই আমরা ইংলিশ লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে প্রায় সময় ইউজ করি, কিন্তু আমরা এই ওয়ার্ড দুটোকে বা এই মোডাল ভার্বসকে কিভাবে ব্যবহার করি, কি অর্থে ব্যবহার করি, সেটা কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে জানাটা আমাদের খুবই দরকার। কারণ এর যদি ভুল আমরা প্রয়োগ করি, আমাদের যে কথাটা আমরা বলতে চাইছি বা লিখতে চাইছি তার অর্থ বা মিনিং ভুল হয়ে যেতে পারে। তাই চলো শুরু করা যাক। আমাদের এই তিনটে ওয়ার্ড দিয়ে যে আমাদের কনফিউশন তৈরি হয় সেটা দেখা যাক। প্রথমে কি আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারপরে কি আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারপরেটা কি আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। শুড, কুড, উড তিনটেই মোডাল ভার্ব যেটা আমরা আলোচনা করেছি। এরপরে প্রত্যেকটার সাথেই বসেছে হ্যাভ, তারপরে যে ভার্বটা বসেছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রত্যেকটার সাথেই দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। শুড, কুড, উড তিনটেই মোডাল ভার্ব। ধরো আমরা শুড, কুড আর উড নেই। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে কি আমি কাজটা করেছি, এই কাজটা আমার করা হয়ে গেছে। কিন্তু আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে কি প্রত্যেকটা সেন্টেন্সই আমাদের বোঝাচ্ছে যে ওই কাজটা আমরা করিনি। কিন্তু কাজটা কেন করিনি, কী জন্য করিনি সেটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তিনটেরই মিনিং আলাদা, তিনটেরই মিনিং কাজটা করা হয়নি, কিন্তু তিনটেরই মিনিং, তিনটেরই সিচুয়েশান আলাদা। দেখো আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক তার মানে কি আমার কাজটা করা উচিত ছিল। ধরো অতীতের কোনো একটা কাজ যেটা একদম করাটা রাইট বা সঠিক, কিন্তু কাজটা তুমি করনি, সেই জন্য তুমি এখন রিগ্রেট করছো বা আক্ষেপ করছো যে কাজটা আমার করা হয়নি। কাজটা তোমার করাটা একদম উচিত ছিল, কিন্তু কোনো কারণবশত তুমি কাজটা করনি, তাই পরবর্তীকালে বা এখন দাঁড়িয়ে তুমি বলছো আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে ওই কাজটা করাটা তোমার উচিত ছিল, তাই তুমি এখন আক্ষেপ করছো যে তুমি ওই কাজটা করতে পারোনি। তারপরটা কি আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটারও কাজটা করা উচিত ছিল কিন্তু তুমি করোনি, কিন্তু এর মানেটা একটু পাল্টে যাবে। আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে তুমি নিজে থেকে ইচ্ছা করে কাজটা করোনি, এটা তোমার চয়েস যে তুমি ইচ্ছা করে ওই কাজটা করোনি। ইট ইজ ইয়োর চয়েস দ্যাট ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। তাহলে আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে তুমি নিজে থেকে ঠিক করেছো যে কাজটা তুমি করবে না, তাই তোমার কাজটা করা হয়নি। এর জন্য কিন্তু তোমার কোনো আক্ষেপ নেই, তুমি নিজে থেকে ডিসিশন নিয়েছো, কাজটা করোনি, ঠিক আছে। কিন্তু আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে কি কাজটা তোমার করা উচিত ছিল, তুমি এখন আক্ষেপ করছো কিন্তু কাজটা তোমার করা হয়নি। কিন্তু আই কুড হ্যাভ মানে তুমি নিজে থেকে ইচ্ছা করে কাজটা করোনি, তুমি ইচ্ছা করলে কাজটা করতে পারতে কিন্তু ইচ্ছা করে করোনি, তুমি ডিসিশন নিয়েছিলে যে আমি কাজটা করব না। তারপরটা কি আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটার মানেও আমার কাজটা করা উচিত ছিল, কিন্তু এর অর্থটা কি কাজটা তোমার করা উচিত ছিল কিন্তু তবু তুমি কাজটা করোনি। কেন করোনি? কারণ কোনো এমন একটা ঘটনা বা সিচুয়েশান তোমার সামনে এসে গেছিলো যার ফলে তুমি ওই কাজটা করতে পারোনি। ধরো তুমি কাজটা কেন করতে পারোনি, ধরো তুমি কোনো এক জায়গায় সেই কাজটা করতে যাচ্ছিলে, তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা তোমার অন্য কোনো কাজ পড়ে গেল যেটা তোমার আর হাতের মধ্যে নেই। এই আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক এই কাজটা তোমার চয়েস নয় বা তোমার আক্ষেপও নয়, এই কাজটা তোমার মানে একদম আউট অফ চয়েস বলা যেতে পারে, যে এই কাজটা না করার পেছনে তোমার কোনো হাত নেই, কারণ তোমার অন্য কোনো কাজ পড়ে গেছিলো সেই জন্যে তুমি এই কাজটা করোনি। এই ডিসিশানটা কিন্তু তোমার নয়, কোনো একটা সার্কামস্ট্যান্সেস বা কি
কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে ওই কাজটা তুমি করতে পারোনি। তাহলে বুঝতে পারলে এই কাজটা, তাহলে শুড হ্যাভ মানে কি, তুমি একটা আক্ষেপ করছো যে কাজটা আমার করা উচিত ছিল কিন্তু করতে পারোনি। কুড হ্যাভ তাহলে কি, তুমি ইচ্ছা করে কাজটা করোনি, তুমি করতে পারতে কিন্তু ইচ্ছা করে করোনি। আর উড হ্যাভ মানে কি, কোনো একটা খারাপ পরিস্থিতি বা সিচুয়েশন এসে গেছিলো যেটা তোমার হাতে ছিলই না যে তুমি কাজটা করতে পারো, তাহলে এই কাজটা মানে কি তোমার হাতের বাইরের কাজ, তাই তুমি করতে পারোনি। তাহলে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভের মিনিং তোমরা বুঝলে। এবার ধরো তোমাকে আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরে নাও তুমি একটা কোনো মেয়েকে ভালোবাসো, বা তুমি যাকে হোক ভালোবাসতে পারো। এইবার তার বাড়ি থেকে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তুমি তখন কি বলবে? যে তুমি তাকে বিয়ে করতে পারতে, কিন্তু মেয়েটা যে বিয়ে হয়ে গেল সেটা তো তোমার হাতের বাইরে, তাকে জোর করে দেওয়া হয়েছে। এবার তুমি কি সেন্টেন্স লিখবে? আই শুড হ্যাভ ম্যারিড হার, আই কুড হ্যাভ ম্যারিড হার, না আই উড হ্যাভ ম্যারিড হার? তুমি কি লিখবে? তোমার সিচুয়েশনের বাইরে হাতের, তাহলে তুমি কি লিখবে? ভেরি গুড, আই উড হ্যাভ ম্যারিড হার। আমি তাকে বিয়ে করতে পারতাম, কিন্তু কেন করনি? ওই যে জোর করে দিয়ে দিয়েছে। তাহলে এখানের মধ্যে একটা ইফ থাকে। ইফ মানে কি? ইফ মানে হচ্ছে যদি, যদি না ওই সিচুয়েশনটা হতো তাহলে তুমি করতে পারতে। তার মানে কি ওই কাজটা করার পিছনে তোমার কোনো হাত নেই, এমন কোনো সিচুয়েশন এসে গেছিলো তুমি তাই কাজটা করতে পারোনি। ধরো একটা কি উদাহরণ দেওয়া যায়, যে তোমাকে কেউ বলেছিল অমুক জায়গায় যেতে বা বাজারে যেতে, কিন্তু তুমি ইচ্ছা করে বাজারে যাওনি, তোমার ওটা ডিসিশন ছিল যে আমি যাব না। তাহলে তুমি সিচুয়েশানটা দাঁড়িয়ে কি ইংলিশে বলবে পরে গিয়ে? ধরো এখন তুমি দাঁড়িয়ে আছো সেই সিচুয়েশানে, তোমাকে বললো যে তুই কেন বাজারে গেলি না, তখন তুমি কি বলবে? আই শুড হ্যাভ গন টু মার্কেট, আই কুড হ্যাভ গন টু মার্কেট, আই উড হ্যাভ গন টু মার্কেট। তুমি ইচ্ছা করে যাওনি কিন্তু, তখন তুমি কি বলবে? আই কুড হ্যাভ গন টু মার্কেট। যেতে পারতে কিন্তু ইচ্ছা করে যাওনি। ক্লিয়ার? বুঝতে পারলে? এইবারে ধরো কোনো একটা, ধরো তুমি গ্র্যাজুয়েশন পড়ছো, কিন্তু গ্র্যাজুয়েশন পড়তে পড়তে এমন একটা, তুমি অন্য লাইনে, গ্র্যাজুয়েশন পড়তে পড়তে অন্য লাইনে চলে গেছো, থার্ড ইয়ার পড়তে পড়তে তুমি অন্য লাইনে চলে গেছো। এখন তুমি দাঁড়িয়ে আক্ষেপ করছো যে আর কিছুদিন যদি তুমি পড়তে, তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারতে। তখন তুমি কি ইংলিশ বলবে? আই শুড হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, আই কুড হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, আই উড হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন। তোমার একটা আক্ষেপ যে তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারোনি, সম্পূর্ণ করতে পারোনি। তাহলে তুমি কি বলবে? আই শুড হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন। আমার গ্র্যাজুয়েশনটা করা উচিত ছিল, কিন্তু তুমি এখন আক্ষেপ করছো যে তুমি কোনো কারণে ওটা করে উঠতে পারোনি, তুমি অন্য কিছু করেছো। এইবারে ধরো তোমার অফিসে গেলে, তুমি 4-5 দিন অফিসে যাওনি। এবার তোমার বস তোমাকে ডেকে পাঠালো, তোমাকে বললো তুমি কেন অফিসে আসোনি, শোকজ দাও, কারণ দেখাও। তুমি তখন হঠাৎ বলে উঠলে ফার্স্ট সেন্টেন্সেই যে আই কুড হ্যাভ কাম, যে তুমি আসতে পারতে কিন্তু কোনো কারণে আসোনি। এই যে তুমি আই কুড হ্যাভ কাম বললে, তার মানে বসটা কিন্তু ইংলিশে খুব তুখর। ওই আই কুড হ্যাভ শুনে ও বুঝে গেল যে তুমি কি বলতে চাইছো, যে তুমি ইচ্ছা করে আসোনি। তাহলে ইউ উইল বি ফায়ার্ড দেন অ্যান্ড দেয়ার, তোমাকে সেখানেই কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হবে। তাহলে আই কুড হ্যাভ কাম মানে কি তুমি ইচ্ছা করে অফিসে আসোনি। তখন তুমি কি বলবে? আই উড হ্যাভ কাম, তুমি অফিসে আসতে পারতে ইফ দিয়ে যে কোনো একটা সেন্টেন্স তোমার বলে দিলে যে তোমার বাড়িতে কি কি সমস্যা হয়েছে। তাহলে অফিসার তখন কি বুঝবে? যে তুমি আসতে পারতে কিন্তু সিচুয়েশন তোমার হাতের বাইরে ছিল, তাই তুমি আসতে পারোনি। তাহলে উড হ্যাভ, সিচুয়েশন তোমার হাতের বাইরে ছিল তাই তুমি আসতে পারোনি। তাই অফিসে বা যে কোনো জায়গায় যদি তোমাকে জানতে চাওয়া হয় যে তুমি কেন আসোনি, তাহলে তুমি উড হ্যাভ দিয়ে শুরু করবে। ক্লিয়ার? কুড হ্যাভ শুনলে সঙ্গে সঙ্গে বের করে দেবে, তার মানে কি যে তুমি ইচ্ছা করে কাজটা করোনি। ক্লিয়ার? ধরো আর কি এক্সাম্পল দেওয়া যেতে পারে?
ধরো তোমার মোবাইল হারিয়ে গেছে, ধরো তোমার মোবাইল চুরি হয়ে গেছে বা বাইক চুরি হয়ে গেছে। তোমার বাড়িতে আসার পর তোমার মা তোমাকে কি বলবে? যে ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, ইউ কুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, না ইউ উড হ্যাভ বিন মোর কেয়ারফুল। তুমি কি উত্তর দেবে? কোন সেন্টেন্সটা সঠিক তোমার মনে হয়? ভেরি গুড, ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, মানে তোমার আরও বেশি যত্নবান হওয়া উচিত ছিল মোবাইলটাকে বা বাইকটাকে নিয়ে। কারণ কি, তুমি এখন ওটা যেহেতু চুরি হয়ে গেছে, তোমার মা বা তুমি এখন ওটাকে নিয়ে রিগ্রেট করছো বা আক্ষেপ করছো যে তুমি যদি আরেকটু বেশি কেয়ারফুল হতে তাহলে তোমার বাইকটা চুরি হতো না বা মোবাইলটা চুরি হতো না। ক্লিয়ার? ধরো তোমার কাছে অনেক টাকা আছে, তুমি একটা দামি মোবাইল কিনতেই পারো 1 লাখ টাকা দিয়ে, আইফোন। কিন্তু টাকাটা ওয়েস্টেজ হবে বলে তুমি ইচ্ছা করে নিজে থেকে ডিসিশন নিয়ে আইফোনটাকে কেনোনি। এবার তুমি কি সেন্টেন্স বলবে? আই শুড হ্যাভ বট অ্যান আইফোন, আই কুড হ্যাভ বট অ্যান আইফোন, না আই উড হ্যাভ বট অ্যান আইফোন। তুমি কিন্তু ইচ্ছা করেই টাকে কেনোনি, তখন তুমি কি বলবে? ভেরি গুড, আই কুড হ্যাভ বট অ্যান আইফোন। আমি একটা আইফোন কিনতে পারতাম কিন্তু কিনিনি। তাহলে এই 3টে সম্পর্কে, শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ সম্পর্কে আশা করছি তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার। সবসময় মনে রাখবে এখানে যে ভার্ব ফর্মটা বসবে সেটা সবসময় পাস্ট পার্টিসিপল অফ ভার্ব ফর্ম। যে ভার্বই বসুক না কেন তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এইটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর শুডের পরে তো সবসময় হ্যাভ, কুডের পরে সবসময় হ্যাভ, উডের পরে সবসময় হ্যাভ, সাবজেক্ট যাই থাকুক না কেন। তাহলে আশা করছি তোমাদের এই শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ সম্পর্কে আর কোনো কনফিউশন থাকার কথা নয়। এবার তোমরা যখনই শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ দিয়ে কোয়েশ্চেন বা উত্তর বলবে তখন কিন্তু, বা সেন্টেন্স বলবে তখন কিন্তু একটু কেয়ারফুল থাকবে কোন সিচুয়েশানে কি শুড হ্যাভ, উড হ্যাভ না কুড হ্যাভ ইউজ করবে। কারণ দেখলে তো তোমার চাকরি চলে গেল একটা কুড হ্যাভ ইউজ করার জন্যে। তাই এই সিচুয়েশানগুলোকে একটু মাথায় রাখবে যে কোন সিচুয়েশানে তুমি কোনটাকে ব্যবহার করবে। তাহলে আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শেষ মোডাল ভার্বস আমাদের ইউজড টু সম্পর্কে যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার করে নেব, যেটা সচরাচর আমাদের কনফিউশন ক্রিয়েট করে থাকে। চলো দেখা যাক। ইউজড টু কীরকমভাবে আমরা এটা ব্যবহার করব, আগে একটা সেন্টেন্স দেখব, তারপরে বুঝবো। আই ইউজড টু প্লে গিটার বাট নাও আই ডোন্ট। একটা সময় আমি খুব গিটার বাজাতাম, বাট নাও আই ডোন্ট, কিন্তু এখন আমি আর বাজাই না। তাহলে ইউজ টু কোনো একটা কাজ বা কোনো একটা অ্যাকশান যেটা আমাদের অভ্যেসে পরিণত হয়ে গেছিলো বলে আমরা সেটাকে কন্টিনিউ প্রসেসে চালিয়ে যেতাম, সেটার ক্ষেত্রে আমরা ইউজড টু ব্যবহার করব সেন্টেন্স লেখার জন্যে। তাহলে কি, আই ইউজড টু প্লে গিটার, আমি একসময় খুব গিটার বাজাতাম, বাট নাও আই ডোন্ট, কিন্তু এখন আমি আর বাজাই না, হয়তো আমি টাইম পাই না তাই বাজাই না। তারপর একটা কি, আই ইউজড টু রিড এ লট হোয়েন আই ওয়াজ ইন কলেজ। যখন আমি কলেজে ছিলাম তখন আমি খুব পড়তাম, সেটা আমার পড়াটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছিলো। আই ইউজড টু রিড এ লট, আমি খুব পড়তাম। ক্লিয়ার? হি ইউজড টু ওয়ার্ক ইন এ কোম্পানি, সে একটা কোম্পানিতে কাজ করতো, কন্টিনিউ প্রসেসে অনেক দিন ধরে করতো। নাও হি ইজ এ বিজনেসম্যান, এখন সে একজন ব্যবসায়ী। তারপর একটা কি, উই ইউজড টু প্লে ক্রিকেট এভরিডে, এক সময় আমরা প্রতিদিন ক্রিকেট খেলতাম, বাট উই ডোন্ট গেট টাইম টু প্লে নাও, কিন্তু এখন আমরা আর খেলার জন্য টাইম পাই না। হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই ইউজড টু লাইক চকলেট ভেরি মাচ। হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি ছোট ছিলাম, আই ইউজড টু লাইক চকলেট ভেরি মাচ, চকলেট আমি খুব পছন্দ করতাম। ক্লিয়ার? আই ইউজড টু ট্রাভেল এভরি ইয়ার, আমি প্রতি বছর ঘুরতে যেতাম, বাট নাও আই হ্যাভ প্রেশার অফ ওয়ার্ক, কিন্তু এখন আমার অনেক কাজের চাপ, তাই আমি আর যেতে পারি না। তারপরে কি,
পিগলু ইউজড টু স্মোক এ লট। পিগলু একসময় খুব স্মোক করতো বা ধূমপান করতো, বাট নাও হি কুইটস স্মোকিং, কিন্তু এখন সে স্মোকিং ছেড়ে দেয়। তাহলে ইউজ টু আমরা কি বললাম? কোনো একটা কাজ সেটা আমাদের অভ্যেসে পরিণত হয়ে গেছিলো বা অনেক সময় ধরে করতে করতে সেটা আমাদের একটা অভ্যেসে পরিণত হয়ে গেছিলো, এটাও বোঝাতে পারি। তাহলে সেই রকম ক্ষেত্রে আমরা ইউজড টু মানে আমরা অভ্যস্ত কোনো একটা কাজে, সেই রকম ব্যবহার করতে আমরা ইউজ টু ব্যবহার করি। আমি তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং বলে দিলাম, কীরকমভাবে আমরা পাস্ট টেন্সে এর ব্যবহার করি। তোমরা এবার তোমাদের মতো করে সেন্টেন্স তৈরি করবে, তবেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তোমরা যেরকমভাবে কোনো সিচুয়েশান ভাবতে পারছো সেই অনুযায়ী সেন্টেন্স লেখো, তাহলে দেখবে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ইউজ টুর আরও কিছু ব্যবহার আমরা দেখে নেবো, যেটা আমাদের জেনে রাখা খুবই দরকার। এখন আমরা ইউজ টুর আর একটা ব্যবহার দেখে নেব, চলো দেখা যাক। সাবজেক্ট প্লাস বি, বি মানে আমরা কি জানি, অ্যাম ইজ আর, তারপরে প্লাস ইউজ টু, তারপরে কি হয় নাউন থাকবে, নয় জেরান্ড থাকবে। জেরান্ড কি? জেরান্ড হচ্ছে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, যেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শিখেছি যে ভার্বের সাথে আইএনজি যোগ, ওটা ভার্ব হয়েছে, এখানে জেরান্ড ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা জেরান্ড হয়। এখন জাস্ট আমরা এখানে এক্সাম্পল দেখব, কিন্তু পরে আমরা জেরান্ডের আলাদা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দেখো, হি ইজ ইউজড টু হার্ড লাইফ, সে কঠিন লাইফে অভ্যস্ত হয়ে গেছে। তাহলে কি হি ইজ ইউজড টু হার্ড লাইফ মানে সে কঠিন জীবনে অভ্যস্ত হয়ে গেছে। এটা অনেকটা আমরা কোনো কিছু হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্টের সেন্সেও বলতে পারি। কেন? মানে এটা কোনো একটা কিছুতে অভ্যস্ত হয়ে গেছে বা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে বা অ্যাকাস্টমড হয়ে গেছে, এই রকম অর্থে আমরা ব্যবহার করব যে সে কোনো কিছুতে অভ্যস্ত হয়ে গেছে। দেখা যাক, আই অ্যাম ইউজ টু রিডিং টিল লেট ইন নাইট। ধরো কেউ রাতে পড়ে, কেউ সকালে পড়ে, কেউ একজন রাতে পড়ে, সে রাতে পড়তে পড়তে এমনই হয়ে গেছে, সে রাতে পড়তেই অভ্যস্ত হয়ে গেছে, সে অন্য সময় আর ভালো করে পড়তে পারে না, তাই সে রাতেই পড়ে। তাহলে সেটা কি লিখবে? আই অ্যাম ইউজ টু রিডিং টিল লেট ইন নাইট। আমি রাত্রে পড়ায় অভ্যস্ত হয়ে গেছি, মানে আমি মাঝরাত্রে পর্যন্ত পড়ায় অভ্যস্ত হয়ে গেছি। তাহলে এখানে দেখো, টু এর পরে রিডটা একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, যেটাকে আমরা কি বলি, জেরান্ড, যেটা আমরা পরে আলোচনা করব। দ্য লেবারার্স আর ইউজ টু ওয়াকিং বেয়ার ফুটেড। ও এখানে বেয়ার ফুটেড হবে। দ্য লেবারার্স আর ইউজ টু ওয়াকিং বেয়ার ফুটেড। লেবাররা খালি পায়ে হাঁটতে হাঁটতে তারা খালি পায়ে হাঁটাটাই অভ্যস্ত হয়ে গেছে, তারা আর জুতো পরে হাঁটতে নাও পারে, তারা কি খালি পায়ে হাঁটায় অভ্যস্ত হয়ে গেছে। অনেকে কি খালি পায়ে হাঁটতে পারে না, কিন্তু লেবার তারা যেহেতু সারাদিন কঠোর পরিশ্রম করে, তারা অনেকেই খালি পায়ে তাদের কাজ করতে হয়, তাই তারা খালি পায়ে কাজ করতে করতেই সেটাতেই অভ্যস্ত হয়ে গেছে। ক্লিয়ার? হি ইজ ইউজড টু টেলিং লাইজ। সে মিথ্যে কথা বলায় অভ্যস্ত হয়ে গেছে, সে মিথ্যে কথা বলতে বলতে এমন হয়ে গেছে মিথ্যে কথা বলাটা তার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে বা সেটা তার অভ্যেসে পরিণত হয়েছে। তাহলে টেল আমাদের প্রেজেন্ট ফর্ম, তাহলে টেলের সাথে কি যোগ করেছি, আইএনজি। এখানে আমরা ওয়াক ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ করে কি করেছি, ওটাকে জেরান্ড করেছি আমরা। ক্লিয়ার? পলিটিশিয়ানস আর ইউজ টু মেকিং ফলস প্রমিসেস। রাজনীতিবিদরা মিথ্যে প্রতিশ্রুতি দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে। আমরা কি জানি, রাজনীতিবিদরা ভোটের সময় কি বলে, এই করব, ওই করব, সেই করব, এইটা বলতে বলতে তাদের অভ্যস্ত হয়ে গেছে যে তারা ভোট এলেই দেবে, মিথ্যে প্রতিশ্রুতি দেবে যেটা তারা পূরণ করবে না। ক্লিয়ার? তারপরটা কি, একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স দেখা যাক। হি ডিড নট ইউজ টু লিভ ইন দিস হাউস। ধরো কেউ একজন অন্য কোথাও থাকে, অন্য এক জায়গায় গিয়ে থাকলো, কিন্তু সে অন্য জায়গায় থাকার ফলে সে ওই বাড়িতে থাকায় অভ্যস্ত হতে পারছে না, কিছুতেই মানিয়ে নিতে পারছে না। তাই যখন আমরা লিখবো হি ডিড নট, তখন আমরা ইউজের সাথে আর ডি যোগ করবো না, ইউজড লিখবো না, আমরা শুধু ইউজ লিখবো। তাহলে কি, হি ডিড নট ইউজ টু লিভ ইন দিস হাউস। সে এই বাড়িতে থাকায় অভ্যস্ত হতে পারেনি। ক্লিয়ার? তাহলে এর সাথে সাথে আমাদের ইউজ টু এর পুরো কনসেপ্ট ক্লিয়ার। এর সাথে সাথে আমাদের মোডাল ভার্বসের যে কটা মোডাল ভার্ব হয় সবগুলো আমরা আলোচনা করে নিলাম। আশা করছি তোমাদের প্রত্যেকটা ক্লাস ভালো লেগেছে। তোমাদের এবার কাজ হবে প্রত্যেকটা মোডাল ভার্ব দিয়ে বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করা, বিভিন্ন রকম সেন্টেন্স
মনে মনে বলা, যাতে তোমরা ইংলিশ লেখার সাথে সাথে ইংলিশ স্পিকিংয়েও পারদর্শী হয়ে যাও। তাহলে আজ এই পর্যন্তই, এরপরে আমরা অন্য কোনো চ্যাপ্টারে আমাদের দেখা হবে। আপাতত থ্যাংক ইউ ফর ওয়াচিং।